২ দিন যাবৎ আব্বা আমার সাথে কথা বলেন না। সকালে অফিস যাওয়ার আগে ছুটে ছুটে নাস্তা বানানোর সময়েও আব্বা আবদার করেন না। বলে, আরেক কাপ চাটা বানিয়ে দিয়ে যা। আমারও আর অভিযোগ করতে করতে দেরি হওয়া সত্ত্বেও আরেক কাপ চা বানানো হয় না। ব্যাপারটা খেয়াল করিনি সেভাবে। অফিস, টিউশনের ভারে আজকাল শরীর যেন চলতে চায় না। বিছানায় কিংবা আরামের স্পর্শ পেলেই কেমন দুচোখ ভরে ঘুম নেমে আসে। ইচ্ছে করে ২ পা মেলে দিয়ে চোখ বুজি। মাসের শেষ, ২ দিন সরকারি ছুটি। এই ছুটিতে দেখা গেল অবসর পেলাম, নয়তো ইদানিং ছুটি পেলেও কেন যেন অবসর মিলত না। ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ ঘুম দ্রুতই ভেঙে গেল। ওই যে প্রতিদিনকার দ্রুত ওঠার অভ্যেস। তবে অনুভব করলাম রাতের ঘুম বড্ড ভালো হয়েছে। তরতাজা, স্বচ্ছ অনুভূতিতে মন মস্তিষ্ক ভরপুর। নাস্তা বানানোর সময়ে খেয়াল করলাম আব্বা কেচি গেটে তালা খুলছেন। ফজরের নামাজ আব্বা মসজিদেই পড়েন। এরপর হাঁটাহাঁটি করে কারো না কারোর সাথে গল্প জমিয়ে ফিরেন। আমি চায়ের পাতিলের ফুটন্ত পানিতে নজর রেখে আব্বাকে জিজ্ঞাসা করলাম, চায়ের সাথে কি দেব আব্বা? আব্বা ভীষণ খাদ্যরসিক মানুষ। তিনি সব ভুলেও খাবারের কোনো পদ ভোলেন না। হাতে টাকা থাকলে পারেন না রোজ রোজ বাজারটা তুলে আনতে। এমনকি রান্নাঘরে কোন তাকে কোনবো আমি কি থাকে তা তার মুখস্থ। কোনো কিছু শেষ হলেই আব্বা সময় নেন না। সঙ্গে সঙ্গে বলেন, স্ট্রিট বেকারির ঝাল টোস্টটা খায় না কতদিন, আনিস তো, বিকেলে চায়ের সাথে খাবো। কিন্তু ওনার শুধু সমস্যা একটাই, তিনি রান্না করতে জানেন না। এখানে অবশ্য ভিন্ন গল্প আছে। আম্মা ভীষণ ভালো রান্না করতেন। আমার হাতে রান্নার লোভে তার কখনো রান্না শেখার প্রয়োজনই পড়েনি। তিনি আরও বলতেন, আমি রান্না শিখলে তো বিরাট সমস্যা। অভিমানের সময় গাল ফুলিয়ে না রেঁধে ঘরে বসে থাকবে। ক্ষুধা পেলে বলবে, নিজে রেঁধে খাও। এখন তো রান্না পারি না বিধায় অভিমান দূরে ঠেলে হলেও আমার জন্য রাধে। এই অনুভূতি জানেন কত প্রবল। আম্মা জানতেন আব্বার এই ধরনের অজুহাত। খুব লজ্জা পেতেন আব্বার কাণ্ডে। লজ্জায় আব্বা মুখী হতেন না আম্মা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের লাল মুখটা দেখতাম। কি যে আদরে লাগতো। তখন আমার বয়সটাই বা কত ছিল, ৮ কি ৯। আম্মা দ্রুত চলে গেলেন আমাদের ছেড়ে। আব্বাও রান্না শিখলেন না, থেকে গেলেন পুরনো রবিন মালিক হয়ে। তবে এখনকার রবিন মালিকের গায়ে বয়সের ছাপ পড়েছে, বুকের শূন্যতা বেড়েছে, সম্ভবত বিষাদও। আব্বার সারা শব্দ না পেয়ে আমি তাকালাম আব্বার দিকে। কেচি গেটের ভেতরে একটা চেয়ারে বসে ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। মুখ জুড়ে পরিচিত সেই স্বচ্ছতা নেই, সেখানে জমেছে যেন বিষণ্ণতা। আমি হাতের কাজ ছেড়ে আব্বার দিকে ছুটলাম। আব্বার ধারে যেতে দেখলাম তার সাদা পাঞ্জাবি, কিছুটা পুরনো হয়ে যাওয়া লুঙ্গিটা ধুলোবালিতে মাখো মাখো। আমি দ্রুত করে সেসব ঝেড়ে দিলাম ব্যস্ত হাতে। আব্বা অস্বাভাবিক শান্ত চোখে দেখলেন। জিজ্ঞেস করলাম, ধুলো কেন আব্বা? কি হয়েছে? তুমি ঠিক আছো? শেষ প্রশ্নের সঙ্গে সঙ্গেই বাবার হাতের কবজির খানিকটা ছিলে যাওয়া অংশ দেখে আমি আঁতকে উঠি। দ্রুত আব্বাকে টেনে ভেতরের রুমে নিয়ে গেলাম। ২ রুমের ছোট্ট ফ্ল্যাট। ৩ তলায় বাড়িটা আমাদের নিজস্বই, তবে আব্বার ভাইদের সাথে ভাগে ভাগে। ভাগে আমরা নিচতলা পেয়েছি ২টা ইউনিট, আরেকটা ফ্ল্যাটে আপাতত তালা দেওয়া। আমাদের বাড়িতে কখনো টুলেট প্লেট ঝুলে না, তাই সহসা কেউ বুঝতে পারে আর নিচের ঘরটা খালি নাকি ভাড়ায় আছে। আব্বা ভীষণ বুঝে শুনে ভাড়া দেন, নিজে ভাড়াটে খুঁজে আনেন, আবার নিজেই ভাড়া ছাড়া ভাড়াটে চালান। কেন যেন আমাদের ভাড়াটে কপালে কালো দাগ আছে। আজ অবধি একজন ভাড়াটেও ঠিকঠাক ভাড়া দেয়নি। প্রত্যেকেরই ১-২ বার গ্যাপ গেছে। খোঁজ নিলে জানা যেত প্রবল আর্থিক সমস্যা। আব্বা তার ক্ষতের যত্ন করতে দিলেন না আমায়। কেমন যেন বারবার গুটিয়ে নিচ্ছেন হাত। আমি শক্ত করে শাসনের সুরে বললাম, দেখি হাতটা। আব্বা এবার আর হাত গুটালেন না। আমি ক্ষত পরিষ্কার করতে করতে ফু দিচ্ছি। বুকটা এখনো থরথর করে কাঁপছে। পথে ঘাটে কিছু হলো নাকি আব্বার সাথে? আব্বার মতো ঝুট ঝামেলাহীন মানুষের সাথে কেই বা কি করবে? জীবনে আব্বার থেকে লোকে টাকা মেরে খেলেও কখনো শারীরিক ক্ষতি করেনি। কিন্তু তবুও তো মনের কোণের ভয়টা জোরালো হয়েই থেকে যায়। আব্বাকে নরম গলায় জিজ্ঞেস করলাম, কি করে পড়ে গেছো? আব্বা তার মোটা চশমার ফাঁকে আমাকে দেখলেন। মুখটা এখনো তার বিবর্ণ। থমথমে গলায় বলেন, কোথায় যেন পায়ে পাথর ঠেকল। তাল সামলাতে না পেরে পড়ে গেছি। আমার ভীষণ খারাপ লাগলো। বাবা আমার আর কোনো প্রশ্নের জবাব দেননি। যেন আমার যতটুকু জানা দরকার ততটুকু ইতিমধ্যেই জানিয়েছেন। আমিও দীর্ঘশ্বাস ফেলে আর প্রশ্ন করলাম না। আব্বার প্রিয় প্রসঙ্গে ফিরলাম। বললে না তো কি খাবে? আব্বা আমাকে অবাক করে দিয়ে জবাব দিলেন না। আমি কিছুক্ষণ অপেক্ষা করে রান্নাঘরে ছুটলাম। আব্বার উত্তরের অপেক্ষায় থাকে না খাই তো আর রাখা যায় না। আব্বাকে যথাসময়ে চা দিয়ে
আমি নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়ি। আব্বা তেলের খাবার পছন্দ করেন না, তবে মাঝে মধ্যে খুব শখ করে পরোটা খান। আলুর চপ, বেগুনি, পেঁয়াজও খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেন। এই ভাজা পোড়া খাবারের ইচ্ছেটা হঠাৎ হঠাৎ উদয় হয়। আর অন্য বেলায় তেলের নামও শুনতে চান না। আজ আব্বার মন বিষণ্ণ বলে রুটি আলু ভাজি করলাম। অন্যান্য ভাজি করতে নিলেও তা না করে আম্মার স্টাইলের ডালও বানিয়ে ফেলি চটপট। আব্বা বলেন আমি নাকি এর রান্নায় মায়ের হাত পেয়েছি। আব্বা প্রতিবারের মতোই চুপ করে খাবার গিলছেন। কিন্তু আব্বার স্বভাবে চুপচাপ থাকাটা সাজে না। আব্বার এই কয়েকদিনের বেখেয়াল আচরণও আজ রান্না করতে গিয়ে ভীষণ ভাবিয়েছে আমাকে। আমি খাবারের মাঝে ডাকলাম, আব্বা। আব্বা তাকালেন না। আমি আবার ডাকলাম, আজকে আমার ছুটি আব্বা, আরেক কাপ চা করে আনবো? তুমি যে কয়বার বলবা ততবারই আনতে পারবো। আব্বা গম্ভীর গলায় বললেন, লাগবে না। বাজার আনো তবে। পছন্দের মাছ, গরুর মাংস, সবজি যা খুশি আনো। আমি আজ রেঁধে দিব তোমাকে। আব্বাকে এবারেও অস্বাভাবিক দেখালো। প্রফুল্ল ভাব এবারও তার মুখে দেখতে পেলাম না। চেয়ার ছেড়ে নড়লেনও না। আব্বা এবার শক্ত গলায় বললেন, মাসের শেষ। আমার হতাশা কাজ করলো ভীষণ। আব্বা কখনোই টাকা পয়সা নিয়ে চিন্তা করেনি। চিন্তা করলেও কখনো বুঝতে দেননি। কিন্তু তবুও ঘরে বাজার মাসের শেষ দিনেও আসতো। কিভাবে কিভাবে জানি না। হয় আব্বুর লোকানো সেভিংস দিয়ে, নয়তো কারো থেকে ধার নিয়ে। তবুও আব্বার মুখ সবসময় হাস্যোজ্জ্বল থাকতো। আব্বা যে এবার শক্ত অভিমান করেছেন, নিশ্চিত না হয়ে পারলাম না। আম্মা যাওয়ার পর কখনো এতটা অভিমান করতে দেখিনি আব্বাকে। যেখানে আমরা দুজন একে অপরের উপর নির্ভরশীল, সেখানে মান অভিমানটা আসেনি কখনো। অগত্যা আমার কিছু হাত খরচের টাকা খরচ করে বাজার সদাই আনলাম 2 হাত ভর্তি করে। আব্বা তখন সোফায় বসে ব্যস্ত কণ্ঠে কারোর সাথে কথা বলছে। আব্বার কথায় বুঝলাম তিনি হন্য হয়ে ভাড়াটে করছেন। এতটা উদ্বিগ্ন কখনো হতে দেখিনি তাকে। আব্বা তার বাটন ফোনটা কান থেকে রাখতেই জিজ্ঞেস করলাম, ভাড়াটে নিয়ে উদ্বিগ্ন কেন এত? আগে তো এত ব্যস্ত হতে দেখিনি তোমায় আব্বা। আব্বা এই প্রসঙ্গ এড়িয়ে গেলেন। ঘর্মাক্ত ক্লান্ত দেহে আব্বার এই এড়ানো আর মানতে পারলাম না। ঘট ঘট শব্দে সিলিংটা চলছে। আমি সিলিংয়ের একদম নিচে বসলাম। কপালে আঁচলের বিবরণ চালিয়ে আব্বাকে জিজ্ঞেস করলাম, আমার সাথে কেন কথা বলছো না আব্বা? আমি কি কোনো দোষ করেছি? দোষ? সেটা তো আমি করেছি। আমার ভ্রু কুঁচকে যায়। মানে কি? সহজ হিসাব। তোর ঘাড়ে বসে খাচ্ছি, চলছি। লোকে বলে মেয়েকে বিয়ে দিই না তার কামাই করা টাকা খাওয়ার জন্য। তুই তো আমার উপর চরম বিরক্ত। লাগবে না আমার কারো পয়সা। আমি নিজে ভাড়া দিয়ে চলতে জানি। আমি আহত হলাম আব্বার এহেন চিন্তাধারা নিয়ে। বুঝলাম কেউ না কেউ ভালোই কান পড়া দিয়েছে। এছাড়া উপলব্ধি করেছি কাজের চাপে আমি ওর নিজের অজান্তে আব্বার সাথে বিরক্তি প্রকাশ করে ফেলেছি। এ নিয়ে অনুতপ্ত অনুভব হলো ভীষণ। আব্বাও তো একসময় কত খেটেছে, কিন্তু কখনো আমাকে বিরক্তি দেখায়নি। বরঞ্চ সবসময় পরিস্থিতিতেই আমাকে শুনেছে, আমাকে সময় দিয়েছে। দুদিনে আমি কতটুকু বা পারলাম আব্বার মান রাখতে? কিন্তু আব্বা, আমার তো কোনো অভিযোগ নেই। আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে কি? করতে তো হবে। আজ না হয় কাল। কালকের কথা ভেবে আজ তবে কেন দুঃখ পাচ্ছ? আব্বা চুপসে গেলেন। আব্বা কখনোই আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগেনি। তিনি বোধহয় এটাই ভুলে বসেছিলেন যে আমারও বিয়ে, ঘর সংসার করতে হবে। কিন্তু আমিও যে আব্বাকে এত দ্রুত ছেড়ে যেতে চাই না। আমি চলে গেলে আমার আব্বাকে কে দেখবে? কে আব্বার অভিমান, অভিযোগ শুনবে? কে বা আব্বার আবদার মেটাবে? ঘণ্টাখানেক পর আব্বা আচমকা বললেন, আগামীকালে নাকি ভাড়াটি আসবেন। আমি যেন ঘরটা পরিষ্কার করে আসি। আমি মাথা নাড়িয়ে রান্না, দুপুরের খাবার সেরে চলে গেলাম বদ্ধ ঘরে। এই ফ্ল্যাটটাও আমাদের ফ্ল্যাটের মতোই ছোট। জায়গায় জায়গায় দেওয়ালের রং খসে পড়েছে। বদ্ধ ঘরে ধুলোবালি জমেছে। কোথাও কোথাও মাকড়সার জালও দেখা যাচ্ছে। আমি দ্রুত হাতে সব পরিষ্কার করলাম। বাথরুমটা আগামীকাল বোয়াকে দিয়ে ধোয়াবো। রান্নাঘর আগে ধুয়ে রেখেছিলাম। একা হাতে আমার কাজ শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। আব্বা প্রায় সে ঘুরে গেছেন। আমিও ধুলোবালিতে তাকে বেশিক্ষণ থাকতে দেনি। পরের দিন সকাল হতেই ভীষণ বৃষ্টিপাত শুরু হলো। থেমে থেমে বাতাস আর মুষলধারে বৃষ্টি। আব্বার মতো বাইরে ঘোরা মানুষ ঘরে হাত পা আটকে আছেন। বৃষ্টির উপর তিনি বেজায় বিরক্ত। তার কাশুটঙ্গির চা খাওয়ার অভ্যেস। সেখানে চা খেতে আর পারলেন কই? বৃষ্টির দাপটে উঠে দাঁড়ানো যাচ্ছে না। শরীর মাথা ভিজে একাকার হয়ে যায়। আব্বা তো ধরে নিলেন আজ নতুন ভাড়াটি আর আসবেন না। আমিও আব্বার ভাবনায় দ্বিমত করলাম না। যা বৃষ্টি না আসাটাই স্বাভাবিক।
কিন্তু আমাদের অবাক করে দিয়ে একজন আসলো, হাতে মস্ত বড় নীল পলিথিনের বস্তা, আর নিজে ভিজে একাকার। তিনি কেচি গেটের সামনে এসে ডাকলো আমার আব্বাকে। আমি ভালোভাবে লক্ষ্য করে বুঝলাম এটা একজন যুবক। আব্বা হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে ওনাকে দেখে চিনে গেল। আমাকে তালা চাবি ধরিয়ে দিতেই আমি কেচি গেট খুলে দিলাম। সঙ্গে সঙ্গেই ভদ্রলোক তার ভেজা চুপচুপে গা আর পলিথিনের বস্তাটা নিয়ে ভেতরে প্রবেশ করলো। বুঝতে বাকি রইল না এটাই আব্বার সেই ভাড়াটিয়া। আব্বা ওকে পলিথিনটা রাখতে বললে সে পলিথিন বাইরে রেখেই খুলে ফেলল। আমি ততক্ষণে তার ঘরের তালা খুলে দিলাম। তিনি আমার সাহায্যে পলিথিনের ভেতরকার তোশক, বালিশ, চাদর আর 2টা জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র ঢোকালো নিজের নতুন সিমসাম ফ্ল্যাটে। আব্বা আমাকে বললেন, প্রিয়ঞ্জনা, চা করে আনতো। আমি ভেতরে চলে গেলাম। ভদ্রলোক ততক্ষণে বাইরে দাঁড়িয়ে নিজের ভেজা কাপড় ছাড়িয়ে শুকনো কাপড় গায়ে দিয়েছে। রান্নাঘর থেকেই শুনতে পেলাম সে বলছে, এই ভিজে কাপড় পরে ভেতরে গেলে ঘর নোংরা হয়ে যেত চাচা। ভাগ্যিস আশেপাশে আমার মান সম্মান হরণ করার মতো কেউ ছিল না। আপনিও তো স্পেস দিলেন চাচা। আব্বার হাসির শব্দ শুনলাম। যাক, কোনো এক অজুহাতে আব্বা হেসেছেন তো। আব্বা জিজ্ঞেস করলেন, ছাতা আনোনি কেন শরৎ বাবা? শরৎ নামের ভদ্রলোক তখন হতাশ গলায় বলল, ছাতা মাথায় করে আসছিলাম চাচা। আমার সেদিনের কেনা ছাতাটা শালার বাতাস উড়ায় নিয়ে গেল। আবারও আব্বার হাসি শোনা গেল। আমার এবারের ভাড়াটিকে দেখে বুঝতে বাকি রইল না ইনিও আব্বাকে চরম ঠকাবেন। এও দেখা যাবে কোনো কোনো মাসের ভাড়া জমিয়ে রেখেছে। হতাশায় আমি দীর্ঘশ্বাস ফেললাম। কিছুদিন যেতেই শরৎ নামের ভদ্রলোকের সম্পর্কে কিছু খবরাখবর কানে এলো। এক, ইনি চাকরিচ্যুত, আর 2, আগের বাড়ি থেকে ভাড়া না দেওয়ার জন্য তাকে বের করে দেওয়া হয়েছে। টুকিটাকি যা ফার্নিচার ছিল সেগুলো রেখেই ওগুলো দিয়ে যদি বাড়িওয়ালার কিছু টাকা উঠতো ঘর ভাড়ার, সেই আশাতে। শরৎ শুধু পরনের কটা কাপড়, ফ্যান, তোষক আর টুকটাক জরুরি জিনিসপত্রই আনতে পেরেছে। তাও বোধহয় ফ্যান ব্যবহার করে না। প্রায়ই চলাফেরা করার সময় তার দক্ষিণের জানালাটা খোলা দেখতে পাই। বড় জামলুর গাছের নিচেই জানালা, যার ফলস্বরূপ হাওয়া বাতাসের অভাব পড়ে না। আবার তীব্র গরমে বাতাস না থাকলেও রোদের তাপের থেকে রক্ষা পাওয়া যায়। আব্বা কিছু পাক কিংবা না পাক একজন ভালো সঙ্গী পেয়েছে আলাপের জন্য। কিন্তু ভদ্রলোকের বেপরোয়া দায়িত্বহীন স্বভাব আমাকে প্রতিনিয়ত কেমন হতাশ করে দিচ্ছে। সে যে কত মাসের ভাড়া আটকাবে সেটা তো প্রথম দিনেই বুঝেছিলাম। এখন নতুন করে সব শোনার পর ভাবছি উনি ভাড়া দিবেন, এটা ওটি আশ্চর্যের বিষয় হয়ে যাবে। গতকাল বাড়িতে ফিরে দেখলাম অন্ধকারে আব্বা আর শরৎ সাহেব পাশাপাশি চেয়ারে বসে গল্প করছে। ওদের অবধি কেচিকেটের বাল্বের আলো যতটা পৌঁছায় আর কি। কেচিকেটের দিকে যেতে যেতে শুনলাম ওনার কণ্ঠস্বর। শরৎ বলছে, চাকরিটা কোনো কালে হাতের মোয়া ছিল না চাচা। এটা জীবনের মতোই অনিশ্চিত। কখনো আসে, আবার কখনো হালকা ঝলক দেখিয়ে হাত ফসকে বেরিয়ে যায়। এটা হচ্ছে চলতে ফিরতি স্ক্যাম। আব্বা সহমত জানালেন। বুঝলাম তাদের গল্পের আসর জমে উঠেছে। আমি তখন ক্লান্ত শরীরে ভেতরে চলে গিয়েছি। এত ধকল একসাথে নেওয়া যাচ্ছে না। এখন আমাদের ঘরের অঘোষিত একজন সদস্য হয়ে গিয়েছেন এই হুট করে উড়ে এসে জুড়ে বসা লোকটা শরৎ। তার বাসায় চুলো জ্বলে না, কি খায় না খায় তার ঠিক ঠিকানা নেই। সারাদিন হয় ঘরে চিত হয়ে থাকবে, নয়তো সারাদিনও বাড়ি ফিরবে না। আব্বার আবার দয়ার শরীর। অল্প দিনেই এই ছেলে আব্বার মাথাটা পুরো ওয়াশ করে নিয়েছে। অথচ আমি মেয়ে হয়েও এখনো আব্বা আমার সাথে কথা বলেন না। বললেও হয়তো সারাদিন শরৎ শরৎ জপত। ভদ্রলোকের সাথে আমার ঘড়ি ধরে 30 সেকেন্ডও কখনো কথা হয়নি। ওই 2-1বার আব্বার নির্দেশে তার ঘরে খাবার দিতে গিয়েছিলাম। একবার যে কি চরম অস্বস্তিতে পড়েছিলাম। দরজা খোলো এই লোক একদম খালি গায়ে, সামান্য একটা লুঙ্গি পরে। সে কি চরম অস্বস্তিকর মুহূর্ত। সেদিন সেই লোক কেমন অস্বস্তিতে কাবু হয়ে পড়ল। ধপ করে মুখের ওপর দরজা লাগিয়ে মিনিট খানিকের মধ্যে আবার দরজা খুলল। এবার গায়ে একটা টি শার্ট জড়িয়ে কিছুটা সব্যসাচার ভঙ্গ করছিল। আমি এত কিছু না ভেবে শুধু খাবারটা এগিয়ে দিয়ে বলেছিলাম, আব্বা বললেন, আপনি রাতের জন্য কিছু রাঁধেননি? ভদ্রলোক হ্যাঁ না কিছু না বলে খাবারটা হাত বাড়িয়ে নেয়। উত্তরে বলেছিল, আমি রাঁধতে পারি না, তবে আপনার খাবারের টেস্ট আছে। ভদ্রলোক মুখের উপর প্রশংসা ছড়ল নাকি ফ্ল্যাট করলো এ নিয়ে দারুণ দোটানায় পড়ে যায়। এরপরে 2বার মুখে কিছু না বলে খাবার দিয়ে চলে আসি। ভদ্রলোক দেখতে মন্দ নয়, লম্বাটে, শ্যামবর্ণ পেটানো শরীরের এক এলোমেলো পুরুষ।
কিংবা সহজ ভাষায় বলতে গেলে একজন নারী ঘাতক। অথচ এই নারী ঘাতকের নারীদের প্রতি আগ্রহ নেই। কথাবার্তা কখনো মধুর, কখনো আবার চরম তেতো। ইচ্ছে করবে সেখানেই তাকে পুঁতে দিতে। তবে সে প্রখর বুদ্ধিমান। তবে বুদ্ধি খরচ করার জায়গা নেই। তাই বুদ্ধিটা তার মাকড়সার জালের মতোই অবহেলিত। বয়স সম্ভবত ৩০ ছুঁই ছুঁই। আব্বা বিয়ে শাদীর কথা বললেও হেসে কেমন উড়িয়ে দেয়। তাচ্ছিল্য করে বলে, শূন্য পকেটের এই হিরোকে কে বিয়ে করবে? আব্বা তখন মুখ গোমরা করেন, বলেন, শূন্য পকেটে বিয়ের মতো দায়িত্ব নেওয়া তো ঠিক না ভালোই। বিয়ে করা লাগবে না তোমার। তখন শরৎ সাহেব হো হো করে হাসে। আব্বা ওনার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলে সেবারও তাচ্ছিল্য প্রকাশ করেই বলবে, মা কবরে, আর বাপ আছে বোধহয় বেঁচে। বাবাকে নিয়ে তার কণ্ঠে চরম তাচ্ছিল্য। বুঝলাম তার বাবার সাথে সম্পর্ক ভালো নেই। তবে আব্বা উনার মায়ের কথা শুনে ভীষণ আফসোস করে বলেন, এই জন্যই বোধ হয় তোমাকে গুছিয়ে দেবার মতো কেউই নেই। সমস্যা নেই তো চাচা, গুছিয়ে দিতে হয় স্কুলের বাচ্চাদের। আমি কি স্কুলের বাচ্চা নাকি? হা হা হা। সব বয়সী মানুষের জন্য একজন গুছিয়ে দেবার মতো মানুষ থাকতে হয়। এলোমেলো হতে নির্দিষ্ট বয়সের প্রয়োজন হয় না। আজকাল এই ভদ্রলোক জ্ঞানের জন্য আমার বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে আছে। আমার কেন যেন বেকার ছেলে পেলে পছন্দ না। এরা চেষ্টা না করে শুধু শুয়ে থাকবে আর কথায় কথায় বেকার বেকার করবে। সত্যিকারের বেকার কারা? যারা চাকরির জন্য চেষ্টা করে বারবার ব্যর্থ হয়। এখন সে চেষ্টা না করে, চাকরি না খুঁজে দিনরাত বেকার বেকার করলে বুঝি লোকে চাকরি তার ঘরের দরজায় এসে দিয়ে যাবে? পৃথিবীর কোনো কিছুই চেষ্টা ছাড়া সম্ভব হয় না। এমনকি আজ অব্দি যারা সফল তারা প্রত্যেকেই চেষ্টা, কঠিন অধ্যবসায় এবং পরিশ্রমের ফল সফল হয়েছে। শর্টকাট হয়তো থাকতে পারে বড়লোকদের জন্য, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের জন্য শুধু চেষ্টা, পরিশ্রমের দরজায় খোলা থাকে। প্রতিদিনকার মতো অফিস যাওয়ার আগে আব্বাকে আজও জিজ্ঞেস করলাম, আরেক কাপ চা করে আনবো আব্বা? প্রয়োজন নেই। আব্বার কাট কাট গলা। প্রতিদিনের মতোই তীব্র হতাশা নিয়ে বাকি খাবারটুকু শেষ করলাম। তবে আজ খাবার টেবিল ছেড়ে উঠলাম না। আব্বা সেটা লক্ষ্য করলেও কিছু বললেন না। আমি থেমে বললাম, টিউশনি দুটো ছেড়ে দিয়েছি আব্বা। আব্বা অবাকও হলেন না। কোনো প্রকার অভিব্যক্তিও প্রকাশ করলেন না। আমি ফোঁস করে নিঃশ্বাস ফেলে কোনো রকমে সব গুছিয়ে ছুটলাম অফিসের উদ্দেশ্যে। উঠোন পার করার সময়েই মুখোমুখি হলাম শরৎ সাহেবের। উনি আমার তাড়াহুড়ো দেখে বললেন, এত তাড়াহুড়ো করে কই যাচ্ছেন? জানেন না তাড়াহুড়ো শয়তানের কাজ? আমি ছোট করে উত্তর দিলাম, অফিস। তাহলে আস্তে ধীরে যান। সর্বোচ্চ দুটো বকা খাবেন। এত কাহিল হওয়ার প্রয়োজন নেই। বরং দেখবেন তাড়াহুড়ো করলে আরো দেরি হয়ে যাবে। তা কি করে? আমাদের জীবনের বেশিরভাগ ক্ষতিগুলো হয় তাড়াহুড়ো করতে গিয়ে। শয়তানের কাজ তো আর ভালোর জন্য হবে না। শেষের লাইনটা কৌতুক করেই বললেন। আমি সৌজন্যতার জন্য জিজ্ঞেস করলাম, আপনি সকালে কোথা থেকে আসলেন? টিউশনি করে এসেছি। এখন আবার জিজ্ঞেস করিয়েন না, ৩০ বছর বয়সে এই ব্যাটাকে কে টিউশনি দিল? হা হা। উনি থেমে আবারও বলল, সকালে টিউশনির লাভ আছে জানেন? টিউশনি কপাল ভালো থাকলে স্টুডেন্টের বাসা থেকেই নাস্তা করে ফেলা যায়। এরপর আমার একবেলা নাস্তার খরচও বেঁচে যাবে। কি বুদ্ধি ভাবেন তো একবার। আমি ওনার কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে দ্রুত বের হলাম। আজ সত্যি দেরি হয়ে গিয়েছে। দাঁড়ানোর সময় নেই। কিন্তু দেখা গেল শরতের কথায় ফলে গেল। সত্যি বিপদ হতে হতে বাঁচলাম। যার ফলস্বরূপ আমার দেরির পরিমাণ বাড়ল আরেকটু। নিজের কপাল চাপড়ে আবার রওনা হলাম অফিসের উদ্দেশ্যে। টিউশনি ছাড়ার কারণে বাড়ি ফিরলাম সন্ধ্যা ৬টার মধ্যে। বহুদিন পর একা একা ঘুরেছি। নিজেকে সময় দিয়েছি আধ ঘন্টার মতো। মনে হচ্ছিল যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। নয়তো টাকার পেছনে ছুটতে ছুটতে নিজের কথা, আব্বার কথা যেন ভুলেই বসেছিলাম। যাক, মাঝে মধ্যে এই ধরনের সিদ্ধান্ত তবে মন্দ নয়। বাড়ি ফিরে দেখলাম আব্বা কেজি গেটের বাইরে হাঁটাহাঁটি করছেন। সম্ভবত আমার ফেরার অপেক্ষা করছিলেন। আমাকে দেখে মুখ গম্ভীর করে ফেললেন। আদেশে সুরে বললেন, সাদে বোয়া কাপড় শুকিয়েছে, সেগুলো নিয়ে এসো। বলে আব্বা ভেতরে চলে গেলেন। আমি মুচকি আসলাম এই ভেবে আব্বা আমারই অপেক্ষা করছিলেন। চাকরির পরপর আব্বা প্রায় এমন করতেন। তার উপর আজ শুনেছি টিউশনি দুটো ছেড়ে দিয়েছি, তাই তাড়াতাড়ি ফিরব। তবে মন বিষণ্ণ করে উঠল আবার। আব্বা কথা বলেন না কতদিন আমার সঙ্গে। কেমন ভার হয়ে আছে বুকটা। আমি কোনো মতে ফ্রেশ হয়ে ছাদে উঠলাম। উঠোনে প্রায় জামা কাপড় রশিতে দেই, কিন্তু এই এলাকায় কাপড় চুরির বিদঘটে ঘটনা আছে।
এই জন্য এক প্রকার বাধ্য হয়েই এখন ছাদে কাপড় দিতে হয়। ছাদে উঠতেই সুন্দর বাতাস আমাকে ছুঁয়ে গেল। আমি চোখ বুজে তা অনুভব করলাম। আমার মোটেও নিচতলায় থাকতে ভালো লাগে না। আমার খুব শখ দোতলা বা তিনতলায় থাকার। আমার রুমের সাথে একটা বারান্দা থাকবে। আমি সেখানে বরং রং বেরঙের ফুল গাছ লাগাবো, একটা পাখি পুষবো। আর বারান্দা বিলাস তো আছেই। মোট কথা, খোলা বাতাস আসবে। কিন্তু তা বুঝে আর ইহজীবনে পূর্ণ হবে? দুই চাচা নিচতলা গুছিয়ে দিয়েছে আমার বাবাকে। আর ওনারা দুই তিন তলায় আয়েশ করে থাকছে, খোঁজও নেয় না। এই মাঝে মধ্যে মেজু চাচি এটা সেটা রান্না করে পাঠান। এছাড়া খুব একটা সখ্যতা নেই। চাচারাও নিজেদের জীবনে ব্যস্ত। আব্বার সাথে সম্পর্ক আগের মতোই কিনা জানি না। তবে আব্বারও খুব একটা খোঁজ নেন না তারা, যা আমাকে তীব্রভাবে হতাশ করে। সাদে ভাই বোনদের খেলাধুলা করতে দেখলাম। ওদের সাথে বসার সুযোগই হয় না আমার। তবে ওরা আমার ভীষণ প্রিয়। আরেকটা বোন আছে, মেজো চাচার মেয়ে, নাম কুসুম। এবার অনার্সে উঠেছে সম্ভবত। ভারী মিষ্টি মেয়ে। শুধু ঘর কোনো বিধায় ওর সাথে সেভাবে দেখা হয় না। পরের দিন দেখা গেল শরতের দুই জামা চুরি হয়েছে। উঠানে রশিতে রোদে দিয়েছিল। এ নিয়ে আব্বার সাথে তার আফসোসের শেষ নেই। শরৎ বলল, চোরামার শার্ট লুঙ্গির নিচে মানলাম, তাই বলে আন্ডারওয়্যারটাকেও ছাড় দিবে না? আপনি বলেন, এটা মানা যায়? এটারে অন্তত ছাড় দিবে ভাবছিলাম। লুচ্চা চোর। আব্বা পরপর দুটো সম্বন্ধ আনলেন আমার জন্য। দুটোই আমার পছন্দসই না হয় না করে দিয়েছি। আব্বা আমার নায়ের পরিবর্তে জোর করে কোনো প্রস্তাব চাপিয়ে দেননি। তবে আব্বা এতে ভীষণ হতাশা হয়েছেন মনে হলো। আগে যাও দু চারটে কথা বলতেন, এবার আরো বলা বন্ধ করলেন। এলাকাতে আমাকে নিয়ে চাপা গুঞ্জন চলছে। মেয়ে বুড়ি হয়ে গেছে, এখনো প্রস্তাব ফিরিয়ে দেয়। প্রস্তাব আসে, এটাই তো বড় কথা। নয়তো এমন বুড়ি মেয়ে কে বা ঘরে তুলে? এ সমস্ত কথাবার্তা আমার কানে এলেও আমি অস্বাভাবিক নির্বিকার। আমার সমস্ত চিন্তা আমার আব্বাকে নিয়ে। যে সিন্ডারেলা সে জানে তার জীবনের গল্প। আমি একা লড়েছি কয়েক বছর যাবৎ। কেউ একটু সাহায্য তো দূর, বোঝো দিতে আসেনি। সে আমার পিঠ পিছিয়েরা আমায় বুড়ি তকমা দিচ্ছে। আমি চলে গেলে নিশ্চয়ই আমার আব্বাকে তারা খাওয়াবে না। আমার লড়াই এক দুদিনের না যে ওদের কথায় আমি থেমে যাব। দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতেই মেরুদণ্ড শক্ত হয়েছে। এই মেরুদণ্ডের শক্ত খোলস ভাঙার সাধ্য ওদের নেই। তবে আব্বার এসব ভালো লাগলো না কিছুতেই। একে তো আমার বেতনের খাওয়ার খোটা শুনছেন, তার উপর মানুষ তাকে বুঝ দেয় এমন চলতে থাকলে আমার বিয়েই হবে না। এসবের ভার মাঝে মধ্যে সইতে পারি না। মানুষদের মন ভাঙা আর মসজিদ ভাঙা একই। অথচ সমাজ কথা শুনিয়ে মন ভেঙেই পৈশাচিক আনন্দ পায়। এই সভ্য সমাজ যদি বুঝতো তাদের কথার ছুরিতে অপরজন কতটা ক্ষত বিক্ষত হয়, তবে তারা নিজেদের জীব কেটে নিত। প্রথম মাসে শরৎ আমাকে চমকে দিয়ে ঠিক সময়ে ভাড়া মিটিয়ে দিল। এতে বাবা যেন তার প্রথম আয় হাতে পাবার মতোই খুশি হলেন। পরের দিন ছিল শুক্রবার। আব্বা ভরপুর বাজার করলেন। পছন্দের মাছ আনলেন। তাজা শাক, মুরগি, খাসির মাংস, সব মিলিয়ে আব্বা যেন আজ ঈদ। পুরো মাসখানেক পর আব্বার এই খুশি দেখতে পেলাম আমি। আমার অশান্ত অস্থির মন এক লহমায় ভালো হয়ে যায়। আব্বা আমাকে বললেন কোন পদ খাবেন। আমি কসরত করে মাছ, খাসির মাংস কেটে চুলায় বসিয়ে দেই। আব্বা ততক্ষণে জুমার নামাজে চলে আসে। 1 ঘন্টা পরেও আমি রান্নাঘর থেকে এক পাও নড়িনি। আব্বা এতদিন পর আবদার করেছেন, আবদার পূরণ করতে কোনো বাধাই মানব না। চুলোর পাড়ে থাকতে থাকতে ঘেমে দুবার গোসল করে ফেলেছি। আজকের বাইরে উত্তপ্ত গরম। তার উপর একভাবে আগুনের সামনে কাটানো চারটেখানি কথা নয়। এটা তারই বোঝে যারা রান্নাঘরে রাখতে যায়। কপালের উপর পড়া ছোট ছোট চুলগুলো আমার কপাল, গালে ঘামে লেপ্টে আছে। মুখের চুল একটু বিরক্ত করলেও নিজেকে বহু কষ্টে সামলে নিয়েছি। দুপুর সম্ভবত এখন দুটো ছুঁই ছুঁই। আব্বা এখনো ফেরেননি। গরমের জন্য রান্নাঘরের জানালাটা খুলে রাখা। চুলোটা জানালা বরাবরই বসানো হয়েছে। চুলোর আজ কিছুটা কমিয়ে বাইরে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠি। জানালার ওপারেই শরৎ সাহেব দাঁড়িয়ে আছে। অগোছালো মানুষটা জুম্বা উপলক্ষে সাদা আয়রনবিহীন পাঞ্জাবি পাজামা পরেছে। পাঞ্জাবির বিভিন্ন জায়গায় কেমন কোচকে আছে, তবে এতটাও নয়। তার মাথায় টুপি। ঘন জঙ্গল চুলদারি মনে হলো কিছুটা ছেটেছে। আমি বুকে বরাবর হাত চেপে বললাম, এভাবে ভূতের মতো এসে দাঁড়িয়েছেন কেন? ভূত? তার মানে আমাকে দেখে ভয় পেয়েছেন? ভয় না পাওয়াটা কি অস্বাভাবিক নয়? আপনার ত্রিসীমানায় কেউ আছে? শরৎ আমার ভয়ভীতিকে বিশেষ গুরুত্ব দিল না। সে বোধহয় আমার ঘর্মাক্ত মুখটা পরখ করল। পরপর পেছনে বেঁধে রাখা হাত সামনে আনে। আমি হাতের দিকে তাকাতে বুঝলাম
মসজিদ থেকে দেওয়া জিলাপি। সে আমাকে জিলাপি সাধল না, বরং আমাকে নিতেই বাধ্য করলো। জিলাপি খুব একটা পছন্দ না আমার। আগে যে বাড়িতে ভাড়া থাকতাম সেখানের বাচ্চাকে দিয়ে দিতাম। এখানের মসজিদে এবারই প্রথম জিলিপি পাওয়া। যেহেতু এখানে আমার পরিচিত কেউ নেই, আপনাকেই দিলাম। আপনার আমাকে বাচ্চা লাগে? কেন নয়? আপনার বাবার সাথে আমাকে দেখলেই কেমন নাক মুখ কুঁচকে রাখেন, যেন আপনার থেকে আপনার বাবাকে আমি কেড়ে নিচ্ছি। এগুলো বাচ্চামো নয়। আপনার বয়স বেড়েছে ঠিক, কিন্তু আপনি ছোট বাচ্চাটি রয়েছেন। আমি তার কথায় ধ্যান দিলাম না। শরৎ সাহেব এমনিতেই বেশি পটর পটর করা মানুষ, তাই তার মুখে এত কথা শোনা অস্বাভাবিক না। শরৎ আমার জবাব না পেয়ে ফিরতে বলল, আরে নিয়ে নিন দুঃখী মেয়ে, জিলেপিতে জাদু আছে, মন ভালো করার জাদু। অ্যাটলিস্ট আপনার দুঃখের বাক্স কিছুটা সুখ দিয়ে ভরবে। তবে আপনি কেন নিজে খাচ্ছেন না? আমি জিলেপির নাম সুখ ভাগ করতে ভালোবাসি। প্রিয়াঞ্জনা। ভদ্রলোক এই প্রথম বোধ হয় আমার নাম ঠিকঠাক বলতে পারল। নয়তো পিতু, প্রিয়া, পৃথি, প্রিয়তা বলে আমাকে আরো বিরক্ত করে তুলত। ওনার এক প্রকার জোড়াজুড়িতেই আমার জিলাপি নিতে হলো। এর মধ্যে আচমকা এক ঘটনা কানে এলো। মেজো চাচার মেয়ে কুসুম শরৎ নামের বেপরোয়া লোকটার প্রতি দুর্বল। তাকে ভয়াবহ রকম পছন্দ করে বসে আছে। অথচ শরৎ যেভাবে কখনো তার সাথে কথা বলে দেখেনি, মেয়েটা কিভাবে ফাঁসলো বুঝে পেলাম না। মেজো চাচি এমনিতে যেমন নরম, সন্তানদের বেলায় ততই কঠিন। চাচি তো ভুল করেও শরৎকে মেনে নেবেন না, কিন্তু মানা না মানা পরের বিষয়। শরৎ কখনোই তো কুসুমকে সেভাবে লক্ষ্যই করেনি। ভালোবাসবে কখন? কুসুমের ব্যাপারটা আমাকে প্রথম শরৎ সাহেবই জানায়। প্রতিদিনকার মতো অফিস থেকে বাড়ি ফিরেছি। এসে দেখি উনি কিচি গেটের সামনে পায়চারি করছে, যেখানে সচরাচর আব্বা থাকেন। তখনই বুঝিনি সে আমার জন্য অপেক্ষা করছে। শরৎ আমাকে দেখতেই আমার মুখোমুখি দাঁড়িয়েছিল। শরৎ কোনো প্রকার হম্বিতম্বি না করে স্পষ্ট করে বলেছিল, আপনার বোনকে সাবধানে রাখবেন, তাকে আমার সুবিধার লাগছে না। আমি আবার বড়লোকি মেয়ে, ছেলেদের বিশেষ ভরসা করতে পারি না। মানে, কি করেছে কুসুম? ও, নাম বুঝি কুসুম? যাই হোক, সে আজকাল ঘন ঘন আমার ঘরের কলিং বেল চাপছে। প্রত্যেকবার তার বিভিন্ন বাহানা। একবার খাবার দিতে আসে, একবার নিজে আমার শুকনো কাপড় ছাদে এনে দেয়। এই সমস্যা সেই সমস্যা, এটা ওটা, বলতে গেলে আমি চরম বিরক্ত। শরৎ স্পষ্ট কথা বলার মানুষ শুরু থেকেই। অথচ সে কুসুমের ব্যাপারে স্পষ্ট করে বলল না, যা বলল আকার ইঙ্গিতে। যেন তার এ বিষয়ে বলতে আকাশচুম্বী অস্বস্তি। তবে সে মেলি ব্যাপার স্যাপার এড়িয়ে চলেছে, এমনকি মেয়েদেরকেও। তার জন্য এই মেয়ে মানুষ নিছক ঝামেলা বই কিছু লাগে না। সে মেয়ে নামক আমার সাথেও যতটা সম্ভব দূরত্ব বজায় রাখে। এই লাগামহীন পুরুষের যেন সব থেকে বড় অস্বস্তি মেয়ে মানুষ। এবার কুসুমের বেলাতেও তার চোখে আমি স্পষ্ট বিব্রত বোধ, অস্বস্তি দেখতে পাই। আমি শরৎ সাহেবের কথা শুনে সরাসরি কুসুমের সাথে দেখা করে এই সম্পর্কে কথা বললাম। সে স্বীকার করলো, তার মনের কথা সব আমাকে ঝেড়ে দিল। সে বেপরোয়া, এলোমেলো মানুষটাকে পছন্দ করে, তাকে অন্য চোখে দেখে। আমি বোঝালাম তাকে, সবকিছু আবেগ দিয়ে ভাবলে হয় না। যেটা কুসুমের জন্য যেমন ভালোবাসার, শরতের জন্য ঠিক ততটাই অস্বস্তির। যদি দুই পাক্ষিক টান থাকতো আমার কোনো সমস্যা ছিল না। আমি এটাও বুঝি, মানুষের হাতে মনের নিয়ন্ত্রণ নেই। গর্ধব মনটা কখন কাকে মন দিয়ে বসে তা বোঝা দেয়। বিপত্তি ঘটল তখনই, যখন কুসুমের কথাগুলো মেজো চাচি শুনে নিলেন। তিনি হাত তুলতে গেলে আমি তাকে থামালাম। কুসুম মেয়েটা বড্ড নাজুক, নরম, সবসময় বাবা মায়ের প্রবল ভালোবাসা পেয়ে আসা মেয়ে হঠাৎই এমন কিছুর ভার যেন সইতে পারল না। হু হু করে কেঁদে উঠে সে ভয়ে। মেজো চাচি কুসুমকে কিছু বললেন না, সঙ্গে সঙ্গে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। মেজো চাচি ভেতরের খবর কাউকে জানতে দিলেন না, এমনকি চাচাকেও না। কিন্তু আচমকায় তিনি কুসুমের জন্য ছেলে খোঁজা শুরু করে দিলেন। অথচ চাচির কুসুমের জন্য দূর দূরান্তের বিয়ের চিন্তা করেনি। সপ্তাহখানেকের মধ্যেই পাত্র পেলেন। পাত্র সরকারি চাকরিজীবী। এক প্রকার তাড়াহুড়োর মধ্যে বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। আজ কুসুমের গায়ে হলুদ। আমার অফিস থেকে ফিরে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়তে হয়েছে। মেজো চাচির জোড়াজুড়িতে একটা হলুদ সুতির শাড়ি পরেছি। হলুদের অনুষ্ঠান উঠোনে করা হচ্ছে। যখন কুসুমকে স্টেজে গায়ে হলুদ দেওয়া হচ্ছে, তখন দেখি স্টেজ থেকে দূরে একপাশে বসিয়ে শরৎ খিচুড়ি গিলছে। আমার ভীষণ রাগ লাগলো। যার জন্য এত কিছু সেখানে আরাম করে খাচ্ছে, কি অদ্ভুত কাণ্ড। আমি এগিয়ে গেলাম ওনার দিকে। আমাকে দেখতে সে প্রায় খালি হয়ে আসা প্লেটটা এগিয়ে দিয়ে বলল, খিচুড়িটা দারুণ হয়েছে।
আর একটু এনে দিন তো। টাকা দিয়ে যেহেতু বিয়ে খেতে হবে, ভরপেট খেয়ে নেব তবে। টাকা উসুল করতে হবে তো। পরের দিনই কুসুমের বিয়ে। বিয়ের আয়োজন নিজস্ব এলাকারই এক কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে। একমাত্র মেয়ের বিয়ে নিয়ে কোনো প্রকার কার্পণ্য করেনি কুসুমের বাবা, অর্থাৎ আমার মেজো চাচা। ধুমধাম করে মেয়েকে তুলে দিচ্ছেন। আমি সেন্টারে পৌঁছেছি কিছুক্ষণ আগে। কুসুম বসে যে সঙ্গের মতো স্টেজে বসা। কি যে মিষ্টি লাগছে মেয়েটাকে বউরূপে। ক্ষুধা পাওয়ায় অন্যান্য আত্মীয়দের সাথে খেতে বসি। আব্বা চাচাদের সাথে অতিথি আপ্যায়নে ব্যস্ত। কোথা থেকে হঠাৎ শরৎ আমার পাশের চেয়ারটা দখল করে নিল। আমি চমকে তাকালাম পাশে। শরৎ আজ আর কুচকানো পাঞ্জাবি পরেনি। একদম আয়রন করা নীল পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবির কলারে কিছু কারুকাজ করা আছে। আজ যেন বেকার বেকার ভাব আসে না শরতে থেকে। লোকটা সবসময় সাদামাটা থাকলেও আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে ওনার ফ্যাশন সেন্স ভালো। শরৎ সাহেব একবার স্টেজ তো একবার খাবার দিচ্ছে কিনা তা দেখছে। সেসব দেখা শেষে সর্বশেষে আমার দিকে তাকালো। প্রিয়ঞ্জনা, লক্ষ্য করেছেন? আমাদের পোশাকের রং কাকতালীয়ভাবে এক হয়ে গিয়েছে। আমি চমকে নিজের দিকে তাকালাম। শরৎ সাহেবকে দেখার চক্করে নিজের পরিহিত নীল শাড়িটার কথা তো ভুলেই গিয়েছি। এটা আমার মায়ের জর্জের শাড়ি। চাচি অনুরোধ করলেন যেন এটাই পরি আজ। এটাতে নাকি আমাকে আম্মার মতো লাগবে। তাই বহুদিন পর যত্ন করে রাখা বাকি শাড়িদের থেকে একে নামিয়েছি। চাচি আর আম্মার মধ্যে মোটামুটি ভালোই সখ্যতা ছিল। আম্মা ওনাকে ছোট বোনের মতো আগলে রাখতেন। ছোট চাচি আবার সবসময় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। খুব একটা আম্মাদের কাছে ঘেঁষতেন না। তিনি একাই থাকতে পছন্দ করেন বেশি। তাই সখ্যতাও সেভাবে আম্মার সাথে হয়নি। এখন আম্মা নেই। তবে বছরের পর বছর যেতে যেতে মেজো চাচি আর ছোট চাচির মধ্যে ভালো একটা সম্পর্ক হলো। কিন্তু ছোট চাচির একা থাকার স্বভাব আজও বদলায়নি। আমাদের কথাবার্তা ওই কুশল বিনিময় অবধি। আপনার শাড়ি থেকে নাইনটিন্স ভাইব আসছে। যেন যত্ন করে আগলে রেখেছেন। শাড়িটা কি আপনার মায়ের? শরতের এই একটা অভ্যেস। সে চট করে আবেগপূর্ণ প্রসঙ্গে আটকে যান। তাও খুব কোমল ভাবে। এই যে এখন শরতের কোমল নরম প্রশ্নটা কেমন বুকে বেঁধে দিল। নিজের আহ্লাদে ভাবখানা বহু কষ্টে সামলে নিলাম। ধাতস্থ হলাম। শাড়ির আঁচলটা মুঠোবন্দি করে বললাম, আমার মায়ের। মায়ের স্মৃতিগুলো সবসময় আদরে আর যত্নেই হয় প্রিয়াঞ্জনা। আমি মায়ের কয়েকটা শাড়ি সহ আরও কিছু জিনিস যত্ন করে রেখে দিয়েছি। মাকে মনে পড়লেই সেখান থেকে একটা শাড়ি নিয়ে মায়ের গন্ধ নিই। এত আরাম দেয়। শরৎ বুঝতে পারলো যেন আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। এই জন্য সে চট করে প্রসঙ্গ বদলে বলল, আমার একটা হিডেন ট্যালেন্ট আছে জানেন। পুরাতন জিনিসকে ঝকঝকে রাখতে পারি। এই যে দেখুন, আমার এই পাঞ্জাবি। কোথা থেকে বোঝা যায় এটা 5 বছর পুরনো? শুধু আয়রন করতে 15 টাকার মতো লেগেছে। দেখুন, 15 টাকাতে ব্র্যান্ডের পাঞ্জাবি, হাহা। শরৎ থেমে আবার বলেন, অবশ্য এটাতে ফিট হবার জন্য কসরত করতে হয়। আমার তো আবার জিমে যাবারও টাকা নেই। ওটা জীবনে বিলাসিতা বই কিছুই নয়। তাহলে ফিট থাকেন কি করে? টেকনিক জানলে সবই সম্ভব। খাবার চলে আসে। শরৎ সাহেব নিজ হাতে খাবার বেড়ে দিলেন। এমনকি পুরো খাবারের টেবিলে আমায় কোনো চামচ ধরতেই দেননি। যা যা প্রয়োজন সব নিজ হাতে পাতে তুলে দিয়েছেন। শরৎ বলল, আপনি আমার জন্য কষ্ট করে রান্না করেন। এটুকু তো খেদমত তো করতেই পারি। বারণ করবেন না প্লিজ। আমি দেখলাম আত্মীয়রা কেমন চোখে দেখছে ব্যাপারটা। স্টেজে বসা কুসুমের চোখেও দুঃখের ছায়া। সে বোধহয় মানতে পারছে না তার বিয়েতে শরৎ সাহেবের এত উচ্ছ্বাস। এ সমস্ত ব্যাপারে আমার নিজেরই গলায় খাবার আটকে রইল। আর নামতে চাইল না। শরতের এত দিকে খেয়াল নেই। সে নিজ খেয়ালে বাঁচতে বেশি পছন্দ করে। আমি পাশ ফিরে লোকটার দিকে চাইলাম। খোঁটা দেওয়া গলায় বলল, আপনার জন্য ভালো মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে। আর আপনি গ্রোগ্রাসে গিলছেন। মেয়েটার অনুভূতি বুঝলেন না? শরৎ খেতে খেতে দায়সারা গলায় বলল, অনুভূতি দিয়ে পেট ভরে না প্রিয়াঞ্জনা। আপনি উল্টো আমাকে ধন্যবাদ দিন। আপনার বোনের এত বড় উপকার করে দিয়েছি। কোথায় বেকার শরৎ সাইমন, আর কোথায় সরকারি চাকরিজীবী পাত্র? আপনার বোনের পেট ভরাতে না পারলে আপনার বোনই কপাল ঠুকটো দেয়ালে। এই ভেবে যে কোথায় এসে পড়েছে। ভালোবাসা যাক গোল্লায়। তো আপনি কি আশা করেন একটা মেয়ে চাকরি ছাড়াই আপনার ঘাড়ে এসে বসবে? আপনি আপনার দায়িত্ব পালন না করে ঘরে পড়ে থাকবেন? এই জন্য তো আমি বিয়ে করতে রাজি না। যেখানে নিজের চাকরির খোঁজ নেই সেখানে নতুন করে দায়িত্বের ভার কি দরকার? আমি এমনি ছন্নছাড়া ভালো আছি। চাকরির জন্য চেষ্টা করতে হয়। আপনি কতখানি করেন তা জানা আছে। শুধু পারেন বেকার বেকার বলে ঘুরে বেড়াতে।
বহুদিনের জমি থাকা রাগ সুযোগ বুঝে ঝেড়ে দিলাম আমি। আপনার কি মনে হয় আমি চেষ্টা করছি না? চেষ্টা করছেন, কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে নয়। আত্মবিশ্বাস না থাকলে চাকরিও কখনো আপনাকে ধরা দিবে না। শরৎ গুরুত্ব দিল না খুব একটা। বলল, সে যাই হোক, এখন আপনার বোনের বিয়েটা খেতে দিন, পরেরটা পরে ভাবা যাবে। ইস, গরুটা রান্না হয়নি ভালো মতো। ধ্যাত, তৃপ্তি পাচ্ছি না। অথচ প্লেট ভরে নিলাম। শুধু শুধু খাবার অপচয়। আমি ফোঁস করে নিঃশ্বাস ফেলে কুসুমের দিকে তাকালাম। কুসুম সবার সাথে ছবি তোলার পাশাপাশি সুযোগ বুঝে শরতের দিকে তাকাচ্ছে। মেয়েটা সত্যি ভালোবেসে ফেলেছে তাকে। ভালোবাসা বুঝি এত পরিমাপ, ভালো মন্দ দেখে হয়? আমি আনমনে বললাম শরৎকে, আপনি প্রেমে না পড়লে বুঝবেন না কুসুমের অনুভূতি। প্রেমের অনুভূতি এক অদ্ভুত অনুভূতি। জীবনটাই কেমন হয়ে যায়। আমি চাই আপনি জীবনে একবার প্রেমে পড়ুন, অনুভব করুন এই প্রেমের তাণ্ডব। শরৎ খাওয়া ছেড়ে আমার দিকে তাকালো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, বদদোয়া দিলেন? কাউকে তুচ্ছ তাচ্ছিল্য অন্তত করবেন না প্রেমে পড়লে, তাই আপনার প্রেমে পড়া উচিত। শরৎ আমার দিকে তাকালো, আপাদ মস্তক দেখল, এরপর আবার খেতে মনোযোগ দেয়। বরপক্ষ আসলো কিছুক্ষণের মধ্যেই। শরৎ বেশিক্ষণ থাকিনি, খেয়ে দিয়ে টাকা জমা দিয়ে চলে গেল। চোখ মুখে কেমন তার ঘুম লেপটেছিল, যেন বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে চাদর ছাড়া তোষক তাই গা এলিয়ে দিবে। কুসুমের বিয়ের পর শরৎ সাহেবের সাথে আমার আর মিনিট ধরে কথা হয়নি। এই যেতে আসতে যতটুকু দেখা হয় আর কি। মেজো চাচি কুসুমকে ছাড়া কেমন একা হয়ে গেছেন। এই জন্য প্রায়ই আমাদের ঘর থেকে ঘুরে যান, আমার সাথে কিছুটা সময় কাটান। আমি বুঝতে পারি ওনার নিঃসঙ্গতা, তবে তিনি শরৎকে একদমই দেখতে পারেন না। আমিও যে খুব দেখতে পারি এমনও না। হ্যাঁ, লোকটা ভালো, তবে দায়িত্ব জ্ঞানহীন। তার কোনো ভালো কাজে আমার চোখে লাগে না। আমি কেন যেন খুঁটিয়ে খুঁটিয়ে সেই নেতিবাচক স্বভাবই বের করি। এর মাঝে 2 মাস কেটে গেল। 2 মাসের বাসা ভাড়া শরৎ সাহেব আটকে রাখলেন। আব্বাকে এতে মোটেও বিচলিত হতে দেখা যায়নি, তবে তার যত সমস্যা আমার বিয়েতে না করা নিয়ে। এই মাস দুয়েকে কয়েকটা সম্বন্ধ এসেছে। এই সম্বন্ধে হয় বিয়ে কোনো না কোনো কারণে ভাঙছে, আর নয়তো আমি ভেঙে দিচ্ছি। এ নিয়ে লোকমুখে আমাকে গুঞ্জন আরো বেড়েছে। আব্বাও কেমন এই বিষয় নিয়ে দিনকে দিন বিরক্ত হচ্ছেন। কিন্তু সবকিছু বাদেও যদি মনের মিল খুঁজতে যাই, আমি তা পাই না খুঁজে। মনের মিল না পেলে কি করে একটা জীবন পার করব? এভাবে করতে করতে বোধ হয় আমার বয়স 25 থেকে 26-এ পদধূলি দিবে। আব্বা আজ অফিসে থাকাকালীন কল দিলেন আমায়। আদেশ করলেন যেন তাড়াতাড়ি ফিরি, পাত্রপক্ষ আসবে। অগত্যা তাড়াতাড়ি ফিরতে হলো। এলাকায় আসতেই কিছু কেনাকাটার জন্য মুদি দোকানে ঢুকলাম। মেহমানদের আপ্যায়ন করার জন্য চানাচুর, নাটি বিস্কুট সহ অন্যান্য জিনিস নিয়ে নিলাম। মুদির দোকানের পাশে দোকানটায় কাসুর টং, সেখানে বসে আয়েশ করে চা খাচ্ছিল শরৎ। তিনি আমাকে দেখে বললেন, আরে প্রিয়ঞ্জনা যে, আসুন বসে চায়ের আড্ডা দিই। আমি বারণ করলাম, সম্ভব না, আমি ব্যস্ত। ব্যস্ততা সবার জীবনে আছে, ধরে নিন এটা আপনার ব্যস্ত জীবনের চায়ের ব্রেক। আসুন প্রিয়াঞ্জনা। এক প্রকার বাধ্য হয়ে তার থেকে দূরত্ব রেখে বসলাম। কাশু চাচা চা বানিয়ে দিলেন। দুজন হাতে তুলে ধরতেই শরৎ বললেন, জীবনে এই চাকেই আমি অ্যাফোর্ড করতে পারি। আমি নীরব। ফু দিয়ে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিলাম। শরৎ সাহেব আমাকে অনুসরণ করল। বলল, আজকের ব্যস্ততা কি পাত্রপক্ষকে ঘিরে? বুঝলেন কি করে? কারণ প্রত্যেকবার পাত্রপক্ষের কথা শুনলেই আপনার মুখ থেকে উজ্জ্বলতা হারিয়ে যায় প্রিয়াঞ্জনা। অথচ বিয়ের ক্ষেত্রে নারীদের মুখে সুখ ভর করার কথা। আমি নীরব। শরৎ চায়ে চমক দিয়ে বলল, এবারও বিয়েটা ভেঙে যাবে, চিন্তা করবেন না। কি করে? আমি ভেঙে দেব? আজ আর পাত্রপক্ষ আপনার ঘর অব্দি পৌঁছাবে না। আমি অবাক হয়ে তাকালাম শরতের দিকে। আপনি কেন ভাঙবেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। হয়তো ব্যক্তিগত, তবে আপনার এই দুঃখী মুখ আমার বড্ড অপছন্দের প্রিয়াঞ্জনা। তাই এটা আমার ব্যক্তিগত ব্যাপারে ঢুকে গেছে। ঘুরিয়ে পিছিয়ে না বলে সোজা কথা বলুন। আমি 18 বছর বয়সী রঙিন তরুণী নই যে এসব কথায় গলে যাব। শরৎ এবার আমার চোখের দিকে তাকালো। ওনার চোখ জুড়ে অদ্ভুত এক তেজ ছিল, যা আমি বেশিক্ষণ সইতে পারলাম না। দ্রুত চোখ নামিয়ে ফেললাম। আমার এই অপ্রস্তুত মনোভাব দেখে শরৎ গা দুলিয়ে হাসলেন। দেখলেন প্রিয়াঞ্জনা, আপনি আমার সামান্য চাহনিতেই ভরকে গিয়েছেন। সোজা কথা কি করে সইবেন? সেই সৎসাহস আপনার নেই। আমি অজুহাত খুঁজলাম, তবে চায়ের কাপে এখনো অর্ধেক চা জমে আছে। আমি গরম গরম চা খেতে পারি না, তাই চেয়েও পুরোটা শেষ করতে পারলাম না। কিন্তু আমার যে পালাতে হবে। আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে বললাম, আসছি। পালাচ্ছেন? না। তবে চা শেষ করুন, এত তাড়ার কিছু নেই।
আমি না চাইতেও আবার বসলাম। দেখালাম আমি খুব সাহসী, কিন্তু ভেতরে ভেতরে আমি বড্ড এলোমেলো এবং নাজুক হয়ে গিয়েছি। যেই লোকটাকে আমি তীব্র মনে অপছন্দ করি, তাকে ঘিরে এই ধরনের আজেবাজে চিন্তা কেন মাথায় আসে? কেনই বা এমন ভড়কে যাচ্ছি বুঝে আসছে না। শরৎ আরেক কাপ চায়ে ঠোঁট ডুবিয়ে বললেন, আপনার বদদোয়া কাজে লেগে গিয়েছে প্রিয়াঞ্জনা। আমি এখন সইতে পারবো না অন্য কেউ পাত্রপক্ষ রূপে আপনাকে এসে দেখবে। আমার আত্মা কেঁপে উঠল শরতের রেহেম স্বীকারোক্তিতে। হৃৎপিণ্ডের ওঠানামা ভীষণ বেসামাল, অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। আমি শক্ত হয়ে বসে রইলাম। ভালোবাসি না বললেও বুঝি ভালোবাসা অনুভব করানো যায়। কি করে? এই লোকটা এত তীব্রভাবে কি করে আমাকে অনুভব করালো? আমি গলায় কম্পন তুলে বললাম, বিয়ে ভাঙবেন না। ভাঙব। আপনার কথা শুনতে গেলে আমার খালি পেটে থাকতে হবে। আবেগে হচ্ছেন বেশি বেশি। এটা আপনার বদ্দর ফল। আপনাকে নিয়েই ভুগব। বুঝলাম শরৎ সাহেব ধীরে ধীরে নিজের সিরিয়াসনেস হারিয়ে ফেলছেন। তিক্ত কথা বলে তাকে জাগিয়ে দেওয়া জরুরি। তাতে অন্তত যদি সে পিছু ছাড়ে। আপনার হাতে চাকরি বাকরি নেই, আমি কেন আপনাকে গুরুত্ব দেব? কথাটা বোধহয় কাজে লাগলো। শরতের মুখের রং আচমকায় কেমন পরিবর্তন হয়ে গেল। সে চোখ ছোট ছোট করে বলল, চ্যালেঞ্জ করছেন আমায়? আপনার জীবন আমি কেন চ্যালেঞ্জ করতে যাব? আমি আপনার কিছু হই না, হবেন। তার আগে চ্যালেঞ্জটা পূরণ করে নিই। আমি আর পারলাম না এই লোকের চোখের সামনে বসে থাকতে। চা শেষের পথে। এবার আমি সত্যি অজুহাত খুঁজলাম। আসছি। কথায় না পারলে সবাই আপনার মতো অজুহাত খোঁজে। যাক, ব্যাপার না। বিল নিয়ে ভাবতে হবে না আপনার। আপনি বাড়ি যান। আর অপেক্ষা করুন শুনতে যে পাত্রপক্ষ আসছে না। সত্যি সত্যি সেদিন আর পাত্রপক্ষ আসলো না। শুধু তাই নয়, আব্বা নিজে আসতে না করেছেন। কেন কে জানে? তবে বুঝলাম এতে শরতের হাত আছে। কিন্তু আমি এ নিয়ে ভীষণ চিন্তিত। লোকটার মাথায় আবার কোন ভূত চেপে বসল? আমি সন্ধ্যার পর ছাদে গিয়ে দাঁড়ালাম। এত এত দুশ্চিন্তা ভাড়ের মাঝে এই যেন আমার একমাত্র শান্তি। মিনিট পাঁচেকের মধ্যে শরৎ সাহেব কোথা থেকে ছাদে আসলেন। এলাকায় কারেন্ট নেই, তাই অতি গরমে ছাদে আসাটা অস্বাভাবিক নয়। বাড়ির বাকিরাও কারেন্ট না থাকলে ছাদে আসে। তবে আজ কেন যেন কেউই আসলো না। আসবেই বা কেন? তাদের খোলা বারান্দা, বড় জানালা আছে। সেখান দিয়েই হুড়মুড়িয়ে বাতাস ঢোকে। তাদের ছাদে না আসলেও চলে। আমি শরতের দিকে না তাকিয়ে বললাম, আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি বেশি পিছু নিচ্ছেন আমার? চাকরি পেয়ে গেলে ভালো হয়ে যাব। ততদিন অবধি থাকি না হয় একটু বেপরোয়া, ছন্ন ছাড়া। চিন্তা করবেন না। শরতের ব্যক্তিত্বের সাথে এমনিতেও ছ্যাঁচড়ামি যায় না, তাই সে ছ্যাঁচড়ামি করবে না আপনার সঙ্গে। আমি চুপ রইলাম। এটা সত্যি। শরৎ তার অনুভূতি প্রকাশের পর কিংবা আগে কখনোই ছ্যাঁচড়ামি করেনি। তার বয়স অনুযায়ী, তার মন মানসিকতা, চলাফেরা কিংবা ভাবনার ধরন সবকিছু আলাদা ব্যক্তিত্ব ধারণ করে। আর বরাবরই শরৎ আমার থেকে দূরত্ব বজায় রেখেছে। প্রেমে কি করে পড়লে কে জানে। তার এই বয়সটা মোটেও ঠাট্টা নয় যে সে আমার সাথে এসে ঠাট্টা করবে। আব্বাকে কি করে রাজি করালেন পাত্রপক্ষকে না বলতে? পাত্র বড় ছিল, ডিভোর্সি। সেটা গোপন করে আপনাকে দেখতে আসতে চাচ্ছিল। এত খবর কোথায় পান? বাতাসে যথেষ্ট কান অব্দি খবর পৌঁছানোর জন্য। ভুল করছেন আপনি। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। করলাম না হয় একটি সুখের ভুল। আব্বা জানলে দুঃখ পাবে। ওহু, খুশি হবে। 2 মাসের ভাড়া আটকে রেখে কোন মুখে বলছেন খুশি হবে? আপনার বাড়ি ছেড়ে তো আর পালিয়ে যাচ্ছি না। টাকা হাতে আসলেই দিয়ে দেব। প্রথম মাসে তো সুন্দরভাবেই দিলেন। আবার এই 2 মাস হাত ফাঁকা কেন? শরৎ এ বিষয়ে কিছু বলল না। আমি থেমনে বেশ শক্ত গলায় বললাম, প্রমাণ করুন যে আপনি আমার দায়িত্ব নিতে পারবেন। নয়তো এসব ভূত মাথা থেকে ঝেড়ে ফেলুন। এর মানে আপনি ইতিবাচক ইঙ্গিত দিলেন? আমি চমকে উঠলাম। না তো। নজর লুকাবেন না প্রিয়ঞ্জনা। আমিও কথা দিচ্ছি, আমাকে 2 মাস সময় দিন, সব হয়ে যাবে। এত কনফিডেন্ট? সরোজ সাইমনের জন্য কনফিডেন্টই তার সম্পদ। আর আপনি আমার শক্তি। এতদিন এই শক্তির অভাবেই শুকিয়ে যাচ্ছিলাম। অদ্ভুতভাবে আমার চারপাশে শরৎ সাহেবের উপস্থিতি বদলে গেল। সে ইনিয়ে বিনিয়ে আমাকে বিভিন্নভাবে সাহায্য করেন। এই যে সেদিন ছুটির দিন ছিল, ভীষণ মাথা ব্যথা করছিল। রান্না করা প্রায় অসম্ভব। আব্বাকে বলতেও পারছিলাম না এ বিষয়ে। উঠোনে কি যেন করছিলাম। হঠাৎ শরৎ এসে বললেন, আপনি ঠিক আছেন প্রিয়ঞ্জনা? আমার তখনও কপালের ভাঁজ কাটেনি। বিরক্ত গলায় বলেছিলাম, হ্যাঁ। আমার আবার কি হবে? দেখা গেল জ্বর উঠে গেল ঘণ্টাখানেকের মধ্যেই। শরৎ সাহেব ততক্ষণে
আব্বাকে ঘোষণা দিলেন তার পক্ষ থেকে আজকে বিরিয়ানি ট্রিট। নামাজের আগে আগে 3 প্যাকেট বিরিয়ানি আর 7 আপ কিনে দিয়ে গেলেন। আব্বাও ভীষণ খুশি হলেন এতে, যার ফলস্বরূপ সে বেলা আমার উপর আর রান্নার চাপটা পড়ল না। এই সূক্ষ্ম ব্যাপারটা আব্বাও খেয়াল করেনি। বিকেলে ছাদের শুকনো কাপড় ঘরে দিয়ে গেল, যা প্রায় করে থাকে সে। আমি অফিস থেকে ফিরতে দেরি করলে হয় মেজো চাচি নয়তো শরৎ কাপড় এনে রাখে। আমি তাকে এ সমস্ত কাণ্ড করতে না করলে তিনি আমার কথা শোনে না, উল্টো তেড়া উত্তর দেবে। পুরুষরা বউয়ের কথায় উঠে বসে, আপনি তো আবার বউ নন। তবে কেন শুনবো আপনার বারণ? আমি উপলব্ধি করলাম শরৎ আগে থেকে এফোর্ট বাড়িয়ে দিয়েছে চাকরি খোঁজা নিয়ে। যেখানে সেখানে ছুটছেন চাকরির খোঁজে, কিন্তু চাকরি দেখতে গেলে কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে। হয় না করে দিচ্ছে, নয়তো মোটা অঙ্কের ঘুষ চাচ্ছে। শরৎ তখন তাদের বিচ্ছিরি বকা দিয়ে ফিরে আসে। সে সব সইতে পারে, অসৎ রোজগারের কথা একদমই শুনতে পারে না। বাবার সাথে প্রায় বলে, ভাবছি বিয়েটা করে ফেলবো। যৌতুক নেওয়া তো করে একটা চাকরি, তাই না? যৌতুকের টাকা দিয়ে পরে না হয় বউ পালবো। আব্বা তখন খুব হাসেন, কিন্তু আমি তো বুঝতে পারি তার চোখের হতাশা। সে এখন আর আগ বাড়িয়ে কথা বলতে আসে না আমার সাথে। দূর থেকে যতটা সম্ভব ততটা করে যায় আমার জন্য। লোকটার কর্মকাণ্ডে এটা স্বীকার করতে দ্বিধা নেই, লোকটা সত্যি আমাকে ভালোবাসে। সত্যি, সে এত হতাশার মাঝেও হাল ছাড়েনি। সঙ্গে আর কোনো পাত্রপক্ষ আসতে দেয়নি আমার বাড়িতে। একদিক থেকে এটাই আমার স্বস্তি। সে ঠিকই বলেছিল, আমি তার শক্তি। আব্বা আমার সাথে মান অভিমান কিছুটা ভাঙিয়ে নিয়েছে, তবে অভিমান যে পুরোপুরি আমার বিয়ের মাধ্যমে ভাঙবে তা আমি বুঝতে বাকি নেই। আমিও বোধহয় কোথাও না কোথায় অপেক্ষায় করছি শরতের পক্ষ থেকে কোনো সুসংবাদ। সেদিনও শরৎ বলেছিল, ভাবছি কাশু চাচার মতো একটা টং খুলে বসে পড়ব। অন্তত প্রতিদিন চা বেচেও 1000 করে উঠবে। দেশের চাকরির বাজারে যা করুণ অবস্থা। আমি নীরব হয়ে থাকি তখন। শরৎ থেমে আবার বলেছিল, আপনার আব্বাকে বলুন যৌতুক প্রস্তুত করতে। সেই যৌতুকের টাকা দিয়েই আমি টং খুলে বসবো। ইনকাম সোর্স ভালো। আমি তখন হাসি আটকে রাখতে না পেরে হেসে দিই। বলেছিলাম, পাগলামি ছাড়ুন। পাগলামি করে যদি আপনার ভার মুখে হাসি ফোটানো যায়, তবে তাছাড়ার কি দরকার? অফিসের দুপুরের খাবারের ব্রেক চলছিল আমার। সবে ভাতের লোকমা মুখে পড়েছি, অমনি একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আমি ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকিয়ে থাকলাম। জরুরি ভেবে খেতে খেতে কল রিসিভ করলাম। ওপাশ থেকে শরতের গলা শুনে আমি অসাড় হয়ে গেলাম। উনি আমার নাম্বার পেল কোথা থেকে? শরৎ সাহেবের গলা থেকে যেন উচ্ছ্বাস ঝরছে। সে অত্যন্ত খুশি হয়ে বিখ্যাত সে লাইনটা নাটকীয় গলায় বলল, প্রিয়াঞ্জনা শুনছো? চাকরিটা আমার হয়ে গিয়েছে। সেদিন ছিল বুধবার। আমি অফিস ছেড়ে উঠানের এক চেয়ারে বসেছি। বাড়ি ফিরতে ফিরতে দেখলাম এলাকা জুড়ে কারেন্ট নেই। তাই আগ বাড়িয়ে আর ঘরে যাওয়া হলো না। তীব্র গরমে ঘেমে নিয়ে একাকার। এই সময় লম্বা গোসল দিলে মন্দ হতো না, কিন্তু এই মাগরিবের সময় বোধহয় গোসলে ঢোকায় ঠিক হবে না। উঠোনে হালকা বাতাস বইছে বিধায় এখানেই বসা। আমি বসে বসে শরতের সাথে আমাদের মেসেজগুলো দেখছি। লাঞ্চের সময় মেসেজ করেছিল, কাজের চাপে নাকি বেচারা খাওয়ার সুযোগ পায়নি আজ। খেতে সুযোগ পায়নি, অথচ আমার সাথে মেসেজ করার সময় পেয়েছে। যত সব বাহানা। আপন মনেই হাসলাম। শরৎ সাহেবের বাচ্চাটি কিছু মেসেজ পড়ে। লোকটার চাকরি প্রথম মাস প্রায় শেষের দিকে। বাড়ি ফিরে 7টা 7:30টার মধ্যে। কিন্তু ইদানিং তার ব্যস্ততা বেড়েছে। আব্বা ভীষণ খুশি ওনার চাকরির খবর শুনে। এখন কথা বলার মানুষটাকে না পেয়ে সারাদিন এলাকা চষে বেড়ান আর সন্ধ্যায় ফিরেন। প্রতিবারই আব্বার সাথে শরতে দেখা হয়ে যায়। আব্বাকে দেখলেই শরতের ক্লান্ত মুখে সুন্দর একটা হাসি ফুটে। আমি সেই হাসি রোজ লুকিয়েই দেখি। বোধহয় আমার সবচেয়ে পছন্দের তার এই সন্ধেবেলার ক্লান্তি ভরা হাসিটাই। জানি না 25 বছর বয়সে কেন কিশোরী প্রেম দোলা দেয় মনে। প্রেমের অনুভূতি বুঝি সেই কিশোরী থেকে যায়। ইদানিং একটু একটু করে শীত নামতে শুরু করেছে। রাত ছাড়া অবশ্য অনুভব হয় না, অথচ দিনের বেলায় গরমের উত্তাপ। এমন সময় আমাদের উঠোনে শরতের বয়সী এক ছেলেকে ঢুকতে দেখলাম। উনি আমার দিকে আসছে। লোকটি ইতস্ত হয়ে জিজ্ঞেস করলো, শরৎ এখনো ফেরেনি? জি না। আপনি? পরিচয় জানতে চাইলে ভদ্রলোক হালকা হেসে বলল, আমি স্বপ্নীল, শরতের বন্ধু। ভদ্রলোক শরতের পরিচিত শুনতে আমি চট করে উঠে দাঁড়ালাম। তাকে চেয়ারে বসতে বললাম, বসুন বসুন। শরৎ সাহেব চলে আসবেন দ্রুত। ইতিমধ্যে সন্ধ্যা পেরোচ্ছে। সৌভাগ্যবশত এখনই কারেন্ট আসলো।
আবছা অন্ধকার গলি মুহূর্তে সোডিয়াম আলোয় চারপাশ আলোকিত করে তুলল। স্বপ্নীল নামের ভদ্রলোক আপত্তি করলেন, না না, ফোনেই যোগাযোগ করব। থাক, ফোনে যোগাযোগ করার হলে ফোনেই করতেন। আমরা মাঝে মধ্যে কিছু কথা ফোনে না জানিয়ে সরাসরি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই হয়তো আপনি এসেছেন। বসুন, আমি চা করে আনছি। আমি ভেতরে চলে আসলাম। মুখে শুধু কিছুটা পানির ঝাপটা দিয়ে হাত পা ধুয়ে নিয়েছি। পরপরই রান্নাঘরে চলে যাই। চায়ের পানি আগেই চলে দিয়েছিলাম। চা বানিয়ে বাইরে এসে দেখলাম ভদ্রলোক চুপ করে বসে আছে। চোখ মুখের রং তার ভিন্ন, কেমন যেন দুঃখ লেপ্টে আছে। আমি তার সামনে চা বাড়িয়ে দিতেই ভদ্রলোক কেমন চমকে উঠে বললেন, সত্যি সত্যি চা করে আনলেন? আমি দূরত্ব বজায় রেখে বললাম, আপনি শরৎ সাহেবের অতিথি, তাই খালি মুখে রাখাটা উচিত হবে না। আপনি বাড়িওয়ালার মেয়ে, তাই না? কি করে বুঝলেন? এই ঘরের আলোটা জ্বলে উঠেছিল আপনি যেতেই। শরৎ বলেছিল তার পাশের ফ্ল্যাটের বাড়িওয়ালারাই থাকেন। স্বপ্নীল থেমে আবার বলল, আপনার নাম কি নীলাঞ্জনা? জি না, প্রিয়াঞ্জনা। ও হ্যাঁ, দুঃখিত, ভুল হয়েছে। আসলে আম্মার সাথে শরতের গল্প করতো আপনার। খেয়াল করে দেখলাম স্বপ্নীল সাহেব মায়ের কথা ওঠাতেই মুখটা কেমন মিয়ে গেল। সৌজনের হাসিটাও উবে গেল। আমি বললাম, আপনার মা? জি। স্বপ্নীল থেমে আবার বলল, আসলে আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। যেহেতু আপনি বাড়িওয়ালি। সত্যি? কিসের? স্বপ্নীল সময় নিল। চায় তার অনীহার চমক পড়ল। আমি অপেক্ষা করলাম। মনটা আগুপাগু করছে সত্যি জানার জন্য। ভদ্রলোক কোন সত্যির কথা বলছে? কোন বিষয়ে? ঝিঝি পোখার মিনমিন গানের মধ্যে নীরবতা ভাঙল স্বপ্নীল। বলল, আমার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অনেক দিন। আমি আমার সম্পদ, চাকরি সব মিলিয়ে মায়ের পেছনে অনেক টাকা খরচ করেছি। যখন আমার হাতে টান পড়ল, তখন থেকে শরৎ আমাকে সাহায্য করে যায়। সে তার চাকরির টাকা দিত। এরপর যখন চাকরিটা হারালো, তখন টিউশনির টাকা সব দিয়ে দিত আমাকে। এই জন্য প্রায় ও ঘর ভাড়া দিতে পারতো না। এই জন্য আগের বাড়ি থেকে ওকে বের করা হয়। এর পরপরই আম্মা কিছুটা সুস্থ হলেন। তবুও শরৎ বাসা ভাড়া দিয়েও কিছু আমার হাতে গুঁজে দেয়। বিশ্বাস করুন, কতবার বারণ করেছে এই পাগলটাকে, যেভাবে টাকা দেবার দরকার নেই। পাগলটা শোনেই না আমার কথা। উল্টো আমাকে এক ঘা দিয়ে বলবে, মা কি শুধু তোর একার? আমি রক্তের না হলেও আত্মার ছেলে আন্টির। আমার মায়ের জন্য কি কিছু করতে পারিনি বলে কি তোর মায়ের জন্য কিছু করব না? চুপ করে বসে থাক আর আন্টির যত্ন নে। স্বপ্নীল থামল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। স্বপ্নীল ঠান্ডা চায়ে চমক দিয়ে কিছুটা গলা ভিজিয়ে আবার বলতে শুরু করলেন, শরৎ ছেলেটা অদ্ভুত জানেন। ও যেন আপনদের জন্য রক্ত বিলিয়ে দেওয়া মানুষ। কোথায় কি টাকা দেয় সে নিয়েও একটা কথা বের করে যায় না তার মুখ থেকে। আমার আম্মা আমাদের বন্ধুত্বে সেই শুরু থেকেই ওকে ছেলের মতোই দেখতো, খাওয়াতো, নিজের কাছেও রাখতো। এরপর থেকে ছেলেটা এতটা মিশে গেছে। তবে ওর মুখে আপনার গল্প অনেক শুনেছি, বিশেষ করে আম্মা বেশি শুনেছে। শরৎ প্রেম টেমে খুব একটা বিশ্বাসী ছিল না কখনো। আমার আম্মা ওকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু ও রাজি হয়নি। সেই ছেলের মুখেই যখন আপনার কথা শুনলাম, আপনি নিশ্চয়ই বিশেষ কেউ, যে পাগলটার নরম সুপ্ত মনটা নিজের নামে করে নিয়েছেন। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আমি কেন যেন মিয়ে গেলাম প্রশংসায়। শরৎ লোকটা আসলেই পাগল, কিন্তু পর মুহূর্তে মন মেজাজ ভালো লাগায় ছেয়ে গেল। লোকটা পাগলাটে হলেও ভীষণ ভালো মানুষ। কি করে দিনের পর দিন একজনকে সাহায্য করে গিয়েছে। আসলে আমরা মানুষকে এত সহজেই চিনতে পারি না। প্রত্যেক মানুষের মধ্যে অজানা গল্প থাকে। পরপর আমার মনে পড়ল শরৎকে দেওয়া খোটাগুলো। আমি যখনই জিজ্ঞেস করতাম কেন বাড়ি ভাড়া দিচ্ছে না, লোকটা কেমন চুপসে থাকতো, আর নয়তো সূক্ষ্মভাবে প্রসঙ্গ এড়িয়ে চলতো। মিথ্যাও বলতো না। বেশ মায়া হলো লোকটার প্রতি। সেই লোকটা এখন ফুল টাইম চাকরি করছে। ভাবলেই কেমন প্রজাপতি উড়ে যায় আমার মনে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার মা এখন কেমন আছেন? স্বপ্নীল বিষাদ মাখা হাসি দিল। আমি এই হাসির কারণ বুঝলাম না। মুহূর্তে যেন সোডিয়াম আলোয় তার চোখ ছলছল করতে দেখলাম। ভদ্রলোক সহসা নিজেকে সামলে নিল, অথচ আমার বুকে কি যেন নেতিবাচক সুর তুলল। স্বপ্নীল বললেন, আছেন ভালো। তাকে ভালো রাখার জন্যই তো আল্লাহ তার কাছে নিয়ে গেলেন। আমি থমকে গেলাম। ঠিক সেই মুহূর্তে শরৎ এসে কথাটুকু শুনে ফেলল। আমি শরতের দিকে তাকাতে দেখলাম শরৎ শূন্য চোখে স্বপ্নীলের দিকে তাকিয়ে আছে। স্বপ্নীল সাহেব বন্ধুকে গিয়ে জড়িয়ে ধরতে শরৎ ভাঙা গলায় বলল, কবে? 5 দিন হয়েছে। এই জন্যই কদিন কল ধরিসনি?
স্বপ্নিল নাক টেনে কিছুটা সামলে নেয় নিজেকে, মুখে হাসি ছড়িয়ে বলল, একদিন সবাইকে যেতে হয় শরৎ। শরৎ সাহেব চুপসেই রইল। স্বপ্নিল আবার বলল, ঘুমাতে গেল সুন্দর করেই, কিন্তু সকালে আর ওঠেনি। স্বপ্নিল সাহেবের এহেন কথায় আমার চোখের বাঁধ যেন ভেঙে গেল। আমার স্মৃতির পাতাতেও আম্মাকে খুঁজে পেলাম আমি, সেই অন্ধকার রাত যেদিন আমার আম্মাও ঘুমের মধ্যে চলে গিয়েছিলেন। শরৎ সাহেব যেন পাথর বনে রইল। দুই বন্ধুরই নিজেদের সামলে নিতে সময় লাগলো। এমন সময় আব্বা এলেন। আব্বা সব শুনেই দুই ছেলেকেই শান্ত করলেন, কত কথা বললেন। এরপর ধীরে ধীরে পরিবেশ ঠান্ডা হলো। বুকে বিষাদ চেপে দুই বন্ধু মিলে আব্বার সাথে আলাপে বসলো। মানুষ মরণশীল, কেউ চলে গেলে আমাদের জীবনটাও আর থেমে থাকে না। আমাদের জীবনের গতি কখনোই থামে না, সব মেনে নিয়েই এগিয়ে যেতে হয়। স্বপ্নিল ভাইয়া সেদিন চলে গেল আমাদের থেকে বিদায় নিয়ে। তিনি আর এই শহরে থাকবেন না, অন্য শহরে চাকরি পেয়ে সেখানে চলে যাচ্ছে। ভাইয়া জানালো, ধীরে ধীরে সবকিছু সামলে উঠলে বিয়ে করে নেবেন। তার মায়ের শেষ ইচ্ছে ছিল স্বপ্নিল যেন বিয়ে করে, সেই ইচ্ছের পথে হাঁটছে সে। স্বপ্নিল ভাইয়ার থেকে কবরস্থানের ঠিকানা নিয়ে শরৎ আমাকে নিয়ে গিয়েছিল আন্টির কবর জিয়ারত করতে। যেহেতু মেয়েদের কবরের পাশে যাওয়া নিষেধ, তাই আমি দূরেই দাঁড়িয়েছিলাম। শরৎ সাহেবের স্বাভাবিক হতে বেশ সময় লাগলো। এর মাঝে সে তার চাকরির প্রথম বেতনও পেল। যেদিন বেতন পেল সেদিন আমাকে শরৎ ছাদে ডাকলো। রাত তখন 9:30। আমিও চুপি চুপি ছাদে পৌঁছাই। তিনি একপাশে দাঁড়িয়ে সিগারেট ধরাতে গিয়ে আমাকে দেখে সঙ্গে সঙ্গে ফেলে দিল। আমি চোখ পাকিয়ে বললাম, এই ধোয়ার নেশাও আছে আপনার? ধোয়ার নেশা নেই, কারণ নেশার পয়সা ছিল না আগে। আজ বেতন দিয়ে সর্বপ্রথম এক প্যাকেট সিগারেট নিয়ে এলাম। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানুষ বেতন পেলে প্রথমে কত কিছু করে, কিন্তু সিগারেট কিনে সেটা প্রথম শুনলাম। কেন, অন্যায় হলো? নিশ্চয়ই। আমার আঙ্গুলের ফাঁকে সিগারেট ধরা ছেলে পছন্দ না। সিগারেটে আমার অ্যালার্জি আছে, রক্ত বমি হয়। আফসালয় শরতের মুখটা করুণ দেখালো। পকেট থেকে ভরা বেনসনের প্যাকেট বের করে আমার সামনে ধরল। হতাশ গলায় বলল, এই প্যাকেটে 20টা বেনসন থাকে, প্রতিটা দাম 15 থেকে 20-এর মধ্যে আপ ডাউন করে। এবার আমি পেয়েছি 20 টাকায়। একটা বেনসন ইতিমধ্যে আপনার জন্য পায়ে পিষেছি। 400 টাকা এখন আমি ফেলে দিব? জানি না। শরৎ সাহেব হতাশ ভরা দীর্ঘশ্বাস ফেললেন। আমার প্যাকেটটা পকেটে ঢুকিয়ে বলল, থাক, কাল থেকে অফিস বাদ দিয়ে কাশু কাকার সাথে বিড়ি বেচতে বসে যাব। আশ্চর্য, আমি তো আপনাকে খেতে বারণ করিনি। না করুন, আপনি আমার বউ হতে চলেছেন, বউয়ের শরীর খারাপের কারণ হতে চায় না। আপনার সবেতেই বাড়াবাড়ি। কেন ডেকেছেন বলুন? ঠান্ডা শীতল হাওয়া ছুঁয়ে গেল আমাদের। কেমন শিশিরে অনুভূতি হলো। এই অনুভূতিটা আদৌ বাতাসের কারণে, নাকি একজনের মুগ্ধ চোখের চাহনিটা বোঝা দায় হয়ে পড়ল যেন। শরৎ আমার চোখে চোখ রেখে বলল, চাকরির প্রথম বেতন পেলাম, অভিনন্দন জানাবেন না? আপনার জন্যই তো চাকরিটা পাওয়া। অভিনন্দন, তবে আমার জন্য কিছুই না। চাকরি আমি পাইয়ে দিইনি, সবটাই আপনার চেষ্টা এবং পরিশ্রমের ফল। হুঁ, তবে একজন নারীও ছিলেন যিনি আমার চেষ্টার শক্তি ছিলেন। তাকে ছাড়া আমি হয়তো এখনো ভবঘুরে থাকতাম। ভাগ্যিস প্রেমে পড়েছিলাম। আমার কেমন যেন লজ্জায় দুর্বল দুর্বল লাগছে। আমি মুখ ফিরিয়ে নিলাম। অন্যদিকে চেয়ে বললাম, আর কোনো প্রয়োজন না থাকলে আমি যাই। ওহু, শুনুন, বলুন, চলুন, আগামীকাল পান খেয়ে আসি। পান? চমকে উঠলাম। হ্যাঁ, এদিকে একটা পানির দোকান দেখলাম, শুধু মশলা ভরা পানি বিক্রি করে ওই স্টলে। ইচ্ছে হলো আপনার সাথে পান খেয়ে দাঁত লাল করি। আপনি যেমন অদ্ভুত, তেমন আপনার আবদারও। আমি কখনো পান খাইনি, বিয়েও তো কখনো করেননি। আমি বহু কষ্টে হাসি আটকালাম। উনি থেমে গলা ঝাড়ল, মুহূর্তে অন্য প্রসঙ্গে ছুটে বলল, আচ্ছা চলুন, একটা গান শোনাই। গান? হুম। এমন মুহূর্তে কারেন্ট চলে গেল। উনি পরোয়া করলেন না। শূন্য আকাশে এক পলক চেয়ে আমার দিকে তাকালেন। সম্ভবত আমাকে সেভাবে দেখা যাচ্ছে না। উনি তবুও গান ধরলেন। ওনার গলায় গানটা দারুণ মানিয়েছে, কিন্তু প্রশংসা করলাম না। আমি হাসি চেপে বললাম, পান খাওয়ার বুদ্ধিটা বুঝি গান থেকে পেয়েছেন? শরৎ সাহেব বোধহয় হাসলেন, বললেন, কেন নয়, আসলেই পান ইউনিক কিছু হতে চলেছে প্রিয়াঞ্জনা, একদম নতুন অভিজ্ঞতা। বিয়ের কনে সেজে পানের স্টলে এসেছি। পাশে দাঁড়ানো আমার সদ্য বিয়ে করা স্বামী শরৎ, তার জ্বরে চোখ মুখের বিধ্বস্ত অবস্থা। এই রাত 10টায় পানের দোকানে বসা যে আমি আর শেরনি পরা শরৎকে এলিয়েনের মতোই অনুভূতি দিচ্ছে।
আশেপাশের মানুষজন চোখ পাকিয়ে আমাদের দুজনকে দেখছে। আমি আশেপাশে নজর বুলিয়ে শরতের দিকে রাগী চোখে তাকালাম। চাপা গলায় প্রশ্ন ছুড়লাম, এগুলো কি ধরনের আবদার? দেখেছেন মানুষ কেমন করে দেখছে? বাড়ি চলুন তো। লোকের ধর্মই হচ্ছে দেখা, প্রিয়ঞ্জনা। আপনি তাদের এভাবে বঞ্চিত করতে পারেন না। গরম পান খাবেন, আসুন। শরৎ সাহেব, আপনার সবেতেই বাড়াবাড়ি। বাড়াবাড়ি না করতে শিখলে যে আজ আপনাকে মিসেস শরৎ ভূঁইয়া রূপে দেখতাম না, প্রিয়াঞ্জনা। চুপসে গেলাম। মুখ থেকে আর কোনো কথা বের হলো না। শরতের ক্লান্ত ঠোঁটে যে হাসি ফুটেছে তা আমার চোখ ফাঁকি দিতে পারল না। লাজে অন্যদিকে ফিরে গেলাম। শরৎ তখন পান অর্ডার দিল। শরৎ এবার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আজ বৃষ্টি হলে মন্দ হয় না মিসেস। অন্তর কেঁপে উঠল আমার। আমরা আগে এই পানির দোকানে এসেছিলাম, তবে আচমকা ঝপঝপিয়ে মুষলধারে বৃষ্টি নামায় সেদিন পানির স্টল খোলা পায়নি। অগত্যা আমাদের সেদিনের পরিকল্পনা ব্যর্থ হয়। সেই বৃষ্টিতে তারা কোনো এক দোকানের ছাউনিতে দাঁড়িয়েছিল। বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। শরৎ তখন বলেছিল, আমি কখনো বৃষ্টি থামার অপেক্ষা করি না প্রিয়ঞ্জনা, হয় ভিজি নয়তো উপভোগ করি। বিয়ের অনুমতি থাকলে আপনাকে সঙ্গে করে ভিজতাম, তবে আপাতত আমার বৃষ্টি চাইতে আপনার অপেক্ষা করতে হচ্ছে বেশি। আমাদের বিয়েটা হলো শরতের দ্বিতীয় বেতনের পরদিনই। শরৎ আচমকাই জ্বরে কাবু হয়ে পড়েছিল। তার উপর আব্বার নতুন করে পাত্র দেখার কার্যক্রম শুরু হয়েছিল। শরৎ সাহেব জ্বরের মধ্যে এমন খবর সইতে পারেনি। উনি জ্বর নিয়ে আচমকাই রাত 8:30 নাগাদ আমাদের ঘরে আসে। আমি তখন ওনার জ্বরের কথা শুনে গরম গরম তরকারি রাখছিলাম। আব্বা শরতের উত্তেজনা, অস্থিরতা দেখে তাকে বসতে বলেন। উনি বসে সঙ্গে সঙ্গেই আমার আব্বাকে বলল, আঙ্কেল, আপনি জানেন আমি ধানাই বানাই পছন্দ করি না। যা মনে আসে তাই বলে দিই। আমার নেই, বাবা তো আর আরেক সংসারে ব্যস্ত। তাই বলতে পারেন এই এতিমের অভিভাবক নেই। একটা অল্প বেতনের চাকরি আছে, পুষে যাবে। আপনি কি আমার রবিন আঙ্কেল থেকে শ্বশুর আব্বা হবেন? আপনার মূল্যবান মেয়ে কি আমাকে দিবেন আঙ্কেল? কথা দিচ্ছি, আপনার অমূল্য রত্নকে খুব যত্নে আগলে রাখব। জ্বরের ঘরে শরৎকে পাগল পাগল লাগছিল। সে আব্বার মুখ থেকে হ্যাঁ না শুনে উঠবেই না। আব্বা পড়লেন মুসিবতে, ভাবনারও সময় পেলেন না। আমি তো রান্নাঘরে থ মেরে দাঁড়িয়েছিলাম। এত বড় লোক আজ এমন বাচ্চা হলো কেমন করে? প্রেমের বুঝি বয়স বাড়ে না? অবশেষে আব্বা রাজি হলেন। শরৎ সাহেব তৎক্ষণাৎ ঘরে গিয়ে একটা সুন্দর লাল শাড়ি আর শেরওয়ানি আনলেন। শরৎ এক্ষুনি বিয়ে করবে। আব্বা কিছু বললে শরৎ বলেছিল, কিছু মনে নেবেন না আঙ্কেল, তবে জ্বর হওয়ার থেকে কেন যেন মনে হচ্ছে আমি প্রিয়ঞ্জনাকে হারিয়ে ফেলব। আমি এক্ষুনি ওকে বিয়ে করতে চাই আঙ্কেল। আব্বা ততক্ষণে কাজী এবং আমার চাচাদের ডাক পাঠালেন। আমার তখনও বিশ্বাসই হচ্ছে না। সব এতই দ্রুতই হচ্ছিল যে মস্তিষ্ক অচল হয়ে পড়েছিল। শরৎ আমার হাতে লাল টুকটুকে শাড়িটা দিয়ে বলল, আপনি জিজ্ঞেস করেছিলেন না বেতন পেলেই মানুষ কত কিছু করে? গতকাল বেতন পেয়েই আপনার জন্য শাড়ি আর এই শেরওয়ানিটা ভাড়ায় নিয়েছি। দ্বিতীয় বেতনেই আমাদের বিয়ে হয়ে যাচ্ছে। শুনছো প্রিয়ঞ্জনা? পান মুখে দিতেই ঝালে পেয়ে বসলো আমায়। যেহেতু অনেক ঝালেও আমি অভ্যস্ত, তাই বেশি সমস্যা হলো না। শরৎ তখন পান চিবোতে চিবোতে লাল দাঁত বের করে হাসছে। এটা তার সুখের হাসি। পান খেয়ে দাঁত লাল করা অবস্থাতেও শরৎকে কি দারুণ লাগছে। লোকটা কি আসলে সুন্দর, নাকি ভালোবাসে বিধায় তার চোখে এত সুন্দর লাগে? পান খেয়ে দুজন হাতে হাত ধরে রাস্তার ফুটপাত ধরে বাড়ি ফিরছে। ল্যাম্পপোস্টের হলদে আলো নববধূ আর বরকে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে, সঙ্গে হালকা বাতাসও আছে। এই প্রথম শরৎ আমার হাত ধরেছে, পূর্ণ অধিকার নিয়ে। তবে লোকটার গায়ে এখনো জ্বর অনুভব হচ্ছে। আমি মলিন গলায় বললাম, আপনার এখনো খুব জ্বর শরৎ, কেন পাগলামি করছেন? শরৎ তখন মুচকি হাসল। আমাকে আচমকা তার বুকে আগলে নিয়ে হাঁটতে লাগলো। আমার সমস্ত শরীর তখন কাঁপন দিয়ে উঠল। সেই কম্পন বুঝিয়ে শরৎ সাহেবই টের পেল। শরৎ আকাশের পানে চেয়ে গুনগুন করে বলল, তোমাকে অসাধারণ বউ লাগছে প্রিয়ঞ্জনা। এত সুন্দর যত্ন করা বউ পাওয়ার জন্য ভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। কৃতজ্ঞতায় যে মাথা নুয়ে আসছে। আর তুমি ভাবছো জ্বরের কথা? বিশ্বাস করো, জ্বরের চাইতেও আমার আনন্দ বেশি। আমার হাতে হাত ধরে শুধু রাতটা উপভোগ করো প্রিয়ঞ্জনা। শরৎ সাহেবের মুখে এই প্রথম তুমি সম্বোধন। মুহূর্তে মনে হচ্ছে আমি মানুষটার, লোকটার কত আপন, কতটা গুরুত্বপূর্ণ, তার জীবনের অংশ। লাজে চোখ নামিয়ে ফেললাম। শরৎ আমাকে সেভাবে বুকে আগলে নিয়ে গুনগুন করে গান ধরল।
এই রাত, তোমার আমার এই চাঁদ, তোমার আমার। যখন বাড়ি ফিরলাম আমাকে আব্বার কাছে দিয়ে শরৎ নিজের ঘরে চলে যায়। তার ভাষ্যমতে সে এমন ঘরে আমাকে স্বাগতম করবে না। সে একটা নতুন বাসা দেখেছে আমাদের এলাকাতে, সেখানে আগামীকাল নিয়ে যাবে। যাওয়ার আগে শরৎ সাহেব বলে যায়, আঙ্কেল, মন থেকে বিয়েটা মেনেছেন তো? আব্বা তখন হেসে দিয়ে বলেছিলেন, অমর থেকে একমাত্র মেয়ের বিয়ে কি করে দেওয়া যায় পাগল। যাক আঙ্কেল, আজ রাতে বোধ হয় স্বস্তির সাথে ঘুমাতে পারবো। আসি আঙ্কেল, আপনার মেয়ের যত্ন নেবেন। অগত্যা বিবাহিত আমি শরৎহীন প্রথম রাত কাটালাম। সকালে উঠে দেখলাম আব্বা 2 কাপ চা নিয়ে অপেক্ষায়। অবাকই হলাম, আব্বা অনেকদিন পর চা করলেন। আব্বা অন্য রান্না না পারলেও মোটামুটি চা বানাতেই পারেন। আব্বা বহুদিন পর অভিমান ভেঙে মিটমাটের হাত বাড়িয়ে দিলেন হাসি মুখে। কিন্তু আমার আচমকায় মুখ পাংশুটে হয়ে এলো, বুক ভার হয়ে এলো। আজই আমার আব্বাকে ছেড়ে অন্য ঘরে চলে যেতে হবে। কি করে থাকবো আব্বাকে ছাড়া? আব্বা আমায় ছাড়া কিভাবে থাকবেন, কিভাবে ঘুমাবেন? বুকে পাহাড় সমান দুঃখ নিয়ে আব্বার পাশে বসে চায়ে চুমুক দিলাম। আব্বা তখন চা কেমন হয়েছে তা জানার অপেক্ষায়। আমি হাসার চেষ্টা করে বললাম, দারুণ হয়েছে আব্বা। আব্বা হাসলেন, পরপর নিজেও চায়ে চুমুক দিলেন। মুখে শব্দ তুলে বললেন, গোছগাছ শেষ? আমি আলতো করে মাথা নাড়াই। আব্বা কিছুটা সময় নিয়ে বললেন, শরৎ ছেলেটা ভালো। ওকে আমি যতটুকু কাছ থেকে দেখেছি ততই মনে হয়েছে ছেলেটা ভীষণ সরল, নরম। ওর বাড়ি দিকেও খোঁজ খবর নিয়েছি। সব শুনে বুঝলাম ছেলেটা ছোট থেকে অবহেলায় বড় হয়েছে। আপন মানুষ কি তা কখনো চিনতে পারিনি, কিন্তু তবুও কখনো বকে যায়নি। খোঁজ নিয়েছো? আমার অবাক গলা। আব্বা হালকা হেসে বললেন, মেয়েকে বুঝি অল্প চেনা ছেলের হাতে তুলে দেব? এতটা বোকা কোনো বাবা নয় প্রিয়ঞ্জনা। শরতের কখনো খোঁজ না নেওয়া বাবার সাথে বসে কথা বলেছি। লোকটা তার ছেলের প্রতি সেভাবে আগ্রহ দেখাননি, তাই আমিও আর কথা বাড়াইনি। তবুও রাজি হলে? শরৎ এতদিন অবধি যতটা এসেছে সে নিজের একার পরিশ্রম চেষ্টায় এসেছে। বিয়ে আমি শরতের সাথে তোমায় দিয়েছি। ওর বাবা যদি সন্তানের মুখ থেকে ফিরিয়ে নেয়, ওটা তার ব্যর্থতা। আমার মা। আব্বা থামলেন। আমিও চুপ করে চায়ে চুমুক দিলাম। আব্বার দিকে তাকালাম না। দুজনের নীরবতার মধ্যেই কিভাবে যেন দুঃখ ভিড় জমালো। আব্বা আচমকায় অস্বাভাবিক নরম গলায় বললেন, কখনো ভুল করে থাকলে মাফ করে দিস মা। আল্লাহ তোকে আমার ভাগ্যের সুখগুলো দিক। তুই সুখে থাকলেই আমার সুখ। তুই ছাড়া আমার আর কে আছে মা? দুপুর 12টা নাগাদ আমরা নতুন ফ্ল্যাটে পৌঁছালাম। 2 রুমের ছোট একটা বাসা, 2টো বেডরুম, একটা লিভিং রুম আর একটা বাথরুম, একটা কিচেন, আর সবচেয়ে বড় ব্যাপার, এক রুমের সাথে সুন্দর একটা বারান্দা। বারান্দা দেখে আমার খুশির অন্ত রইল না। এজন্য আমার মনে সাজানো ছোট্ট ঘরে ছোট সংসারে রূপান্তর। শরৎ ঠিকই আমার পছন্দের সব দিক খেয়াল রেখেছে। যদিও ফার্নিচার বলতে শুধু একটা খাট আর আড়ে ফেলে একটা ওয়ারড্রোব। শরৎ সাহেব পেছন থেকে লাগেজ টেনে এক পাশে রেখে আমাকে জড়িয়ে ধরল। আমার কপালে পাশে চুমু দিয়ে বলল, এই ছোট ঘর পছন্দ হয়েছে প্রিয়াঞ্জনা? দুঃখিত, তোমার স্বামীর 15-20 হাজারের বাসা ভাড়া দেওয়ার সামর্থ্য নেই। আপাতত এই 8,000 টাকার ফ্ল্যাটেই নিজেকে সামলে নাও। সামর্থ্যে কিছু যায় আসে না সাহেব, সামর্থ্য থেকেও সুখ প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমাদের তা আছে। যার ঘরে সুখ আছে সে অখুশি থাকতে পারে না। ধীরে ধীরে দুজনে হাতে হাতে নিজেদের ছোট্ট সংসারটা গুছিয়ে নিলাম। আমি এবং শরৎ দুজনেই চাকরিরত। আমি চাকরি ছাড়িনি। শরৎ সাহেবের থেকেও কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। তিনি সবসময় সব পরিস্থিতিতেই আমার সিদ্ধান্তকে সম্মান করেন, সাপোর্ট দেন। আবার কখনো ভুল করলে বুকে আগলে নিয়ে শুধরে দেন। আমাদের কত যে অভিমানে ঝগড়া হয়, ঝগড়া হলেও সে একই বিছানায় দুজন দুজনকে জড়িয়ে ধরে সমস্ত রাগ মিটিয়ে ফেলি। ছুটির দিনে বিকেলে বারান্দায় একসাথে বসে চায়ের আড্ডা, কিংবা রাতে দুজনে হাতে হাত ধরে ফুটপাত ধরে হাঁটা। মাঝে মধ্যে বৃষ্টিবিলাস কিংবা বৃষ্টিতে গা ভেজানো। আবার কখনো কখনো শরৎ ফুল আনে ফেরার পথে। এই বিবাহিত জীবনে আহামরি চাওয়া পাওয়া নেই। তবে এই সম্পর্কের আনাচে কানাচে ভরে আছে ছোট ছোট সুখের গল্প। সব মিলিয়ে জীবন সুন্দর, ফুলের মতো সুভাষ ছড়ানো সুন্দর। বিয়ের প্রায় 7 মাস। আব্বার সাথে রোজই কথা হয়। ছুটিতে কিংবা সুযোগ পেলেই আব্বার সাথে দেখা করে আসি। ছুটির দিনে আমি আর শরৎ মিলে চলে যাই আব্বার কাছে বাজার নিয়ে। অতপর আমি সেখানে রাধে আর শরৎ আব্বার সাথে বসে আড্ডা দেন। তাদের কত রকমের গল্পের আসর যে জমে। আমি তখন রাতে রাতে তাদের গল্প উপভোগ করি।
এমন সময়ে দুটো সুখবর আসে। এক, শরৎ তার বাবার এক জমি পায় উত্তরাধিকার সূত্রে। এটা তার বাবার পক্ষ থেকে শরতের বিয়ের উপহার। শরৎ সেই জমি বিক্রি করে টাকাটা ব্যাংকে তুলল। জায়গাটার চড়া দাম ছিল বিধায় শরৎ হাতছাড়া করেনি। তবে বাবার প্রতি তার রাগ এখনো কাটেনি। এটা তার অধিকার ছিল বিধায় সে না করেনি। আরেকটা সুখবর হচ্ছে, আমাদের ছোট্ট সংসারে এক ছোট্ট ফুল আসতে চলেছে। আমি প্রেগনেন্ট, 3 মাস চলছে। এই খবর শুনে আমি চাকরি ছেড়ে দিলাম। শরৎ তো খুশিতে পারছে না আমার সাথেই সারাদিন লেপ্টে থাকতে। বেপরোয়া সেই ছেলেটা এখন দায়িত্বশীল স্বামীর পাশাপাশি বাবাও হতে যাচ্ছে। আমি শুধু তার পাগলামতেই হাসি। চাকরি ছাড়ার পর সারাদিন বাড়িতেই থাকা হয়। এতদিন চাকরি করে যতটুকু জমিয়েছি, আব্বারও কয়েক মাস চলতে পারবেন। আজকাল শরীর ভীষণ দুর্বল লাগে, তাই চেয়েও কিছু করা যায় না। আব্বা আসেন প্রায় দেখা করতে। তিনিও নানা হবেন শুনে ভীষণ খুশি। আব্বার মুখের হাসিটা দেখে এত প্রশান্তি অনুভব হলো। আব্বা এখন একাই থাকেন। খাওয়া দাওয়া চাচাদের সাথেই হয়। আমি আসার আগে চাচাদের কাছে শেষ বায়না করেছিলাম যেন আব্বার খেয়াল রাখে, সে যেন কখনো একা অনুভব না করে। অবাকের ব্যাপার হচ্ছে, চাচারা আমার কথা রাখলেন। ভাইদের মধ্যকার দূরত্ব কেটে গেল। একদিন শুক্রবারে শরৎ সাহেব বাজারে গিয়েছিল। আমি তার অপেক্ষায় ছিলাম। বারান্দায় নতুন ফুল গাছটা ঠিক করছিলাম। গতকালই শরৎ এনে দিয়েছিলেন। আমার ইচ্ছে অনুযায়ী একজোড়া লাভবার্ডও আছে আমার। ওদের সাথে আমার বেশিরভাগ সময় কেটে যায়। মিনিট 5-এর মধ্যে শরৎ হন্তদন্ত হয়ে ফিরল। হাতে তার বাজার নেই। 4 মাসের অন্তঃসত্ত্বা আমি শরতের এমন ব্যবহারের মানে বুঝলাম না। খালি হাতে ফিরেছি কেন? আমি প্রশ্ন করার আগেই শরৎ বিষাদ গলায় বলল, তৈরি হও। আমি অবাকই হলাম। প্রশ্ন ছুড়লাম, কেন? শরৎ বলল না কিছু। নিজ হাতে আমার গায়ে বোরকা ওড়না জড়িয়ে দিয়ে বের হলো। দুজনেই রিক্সা করে যখন যাচ্ছিলাম, তখন দেখলাম আমাদের বাড়ির দিকে যাচ্ছি। কেন যেন আচমকা আমার বুকের কু ডেকে উঠল। জুমার আজানের সময় প্রায় হয়ে উঠেছে। এমন সময়ই মসজিদের মাইকে শোক সংবাদ শোনা গেল। মরহুম আলী মোশাররফ হোসেনের বড় ছেলে রবিন মালিক ইন্তেকাল করিয়াছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ। আমার এক মুহূর্তের জন্য মনে হলো তীব্র রোদেও আমার চোখে অন্ধকার জড়িয়ে এসেছে। শক্তি হারিয়ে একটুর জন্য চলন্ত রিক্সা থেকে পড়তে নিলে শরৎ তৎক্ষণাৎ আমাকে ধরে ফেলল। শক্ত করে বুকে আগলে নিল। বাড়ি ফিরে দেখলাম লোকবিহীন বাড়িটায় আজ নানান মানুষের ভিড়। বাড়ির জুড়ে মানুষের মধ্যে চাপা কান্নার সুর। শরৎ ছোকে পাথর আমাকে ভেতরে নিয়ে গেল। আমাকে কান্নারত মেজো চাচির কাছে দিয়ে শরৎ চলে গেল আব্বার গোসলের ব্যবস্থা করতে। আজ কুসুমও এসেছে। সবাই আমাকে ধরে কাছে, আমার চোখে ভাসে আব্বার সুন্দর হাসিতে ভরপুর মুখটা। এখনো আব্বার আবদার অভিমান সব কানে ভাসে। আশেপাশে তাকালে চারপাশে আব্বাকেই যেন দেখতে পাচ্ছি। চাচি আমাকে বারবার কাঁদতে বলছে, কিন্তু আমার তো কান্না পাচ্ছি না। কেন কান্না পাবে? আমার আব্বাকে এত দ্রুত আমাকে ছেড়ে যেতে পারে? বেশি শোক সইতে না পেরে আমি অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি শরতের বুকে। শরতের চোখ মুখ তখন লাল হয়ে আছে। শরৎ তখন আমাকে আগলে নিয়ে বলল, শক্ত হও প্রিয়াঞ্জনা, এভাবে ভেঙে পড়বে না। ভুলে যেও না তোমার মধ্যে আরেকজন আছে। তার কথা অন্তত ভাবো। আমাকে আব্বাইয়ার খাটিয়ার কাছে নিয়ে যাওয়া হলো। আব্বাকে কাফনে মরিয়ে রাখা হয়েছে। কি যে সুন্দর লাগছিল আব্বাকে, একদম যেন চোখ ফেরানো দেয়। আমাকেও শেষ বিদায়ে এতটাই সুন্দর লাগছিল। আমার হঠাৎ কি হলো কে জানে, আমি গলা ফাটানো চিৎকার দিয়ে আব্বার নিথর সুগন্ধি দেহ জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বিলাপ করলাম, আব্বা, আব্বা গো, এমনি আমারে ছেড়ে যায় না আব্বা। তুমি ছাড়া আমার কেউ নাই। কেমনে পারলে আমাকে এভাবে এতিম করে চলে যেতে? যেও না আব্বা, আব্বা গো। তুমি ছাড়া আমার কাছে আবদার কে করবে? কে আমাকে নতুন নতুন পদ রেঁধে দিতে বলবে? কাকে আমি ওষুধ ঠিক মতো না খাওয়ার জন্য বকা দিব? ও আব্বা, চোখ খুলো, যায়ও না আব্বা। শরৎ বহু কষ্টে আমাকে উঠিয়ে আনলো। আশেপাশে কারো দিকে খেয়াল নেই আমার। আমি বারবার আব্বার কাছে ছুটে যেতে চাইছি, কিন্তু শরৎ বারবার আমাকে আটকে দিচ্ছে। আব্বাকে এত মিনতি করলাম, অনুরোধ করলাম। আমার আব্বা চোখ তুলে চাইল না, উঠল না। আমার মাথায় হাত বুলিয়ে বলল না, আমি কোথাও যাব না আমার মাকে ছাড়া। আমার চোখের সামনে দিয়ে শরৎসহ বাকিরা আব্বাকে কাঁধে করে নিয়ে গেলেন। আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে ওদের থামতে বললাম, না, না, আমার আব্বাকে নিয়ে যাইও না। আমার থেকে এভাবে দূর করে দিও না। আব্বা, যাইও না, আমাকে এতিম করে রেখে আব্বা। চারপাশে সবাই কাছে।
আমার শরীর আবারও নিস্তেজ হয়ে গেল। আমি মেজো চাচির কাঁধে পড়ে গেলাম। পরিশিষ্ট। আমার 1 মাসের ছেলে রায়ামিনকে নিয়ে আব্বার কবর জিয়ারত করতে এসেছি। আল্লাহ আমার আব্বাকে নিয়ে গেলেও আমার কোল আলো করে আরেক আব্বাকে পাঠিয়ে দিয়েছেন, যার মাঝে আমি আমার আব্বার অনুভূতি পাই। আব্বার মতোই হাসি তার। দৌড়ে দাঁড়িয়ে আব্বার কবর আর শরতের কবর জিয়ারত দেখছি। আব্বা আচমকায় হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন, কেউ টেরও পায়নি। এভাবে পুরো রাত, সকাল 9টা পর্যন্ত ওভাবে নিঃশেষ হয়ে সোফার ঘরে পড়েছিলেন। সকালে যখন মেজো চাচা খোঁজ করতে এসে দেখলেন আব্বা কিছুতেই দরজা খুলছে না, তখন দরজা ভেঙে দেখলেন মানুষটা পড়ে আছে, যান কবজ হয়ে গিয়েছে আগেই। আমি রায়ানমিনকে কোলে নিয়ে আব্বার কবরের দিকে তাকিয়ে আনমনে দেখলাম, আব্বা দেখো, তোমার নাতি তোমার মতো করেই হাসে, তোমার মতোই নানান বায়না ধরে। তুমি চলে গিয়ে যেন ফিরে এসেছো। দোয়ায় রেখো আব্বা, যেন তোমার নাতিটাকে মানুষের মতো মানুষ করতে পারে। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক আব্বা, তুমি জান্নাতে গিয়েও হাসবে খুব। আমিন। শরৎ ফিরে এলো আমার কাছে। রায়ামিন বাবাকে পিটপিট করে দেখছে। শরৎ আলতো হাতে রায়ামিনকে আমার থেকে নিজের হাতে তুলে নিলেন। বাবাকে বেশ চিনে ছেলেটা। শরৎ আমার কপালে চুমো দিয়ে বলল, চলো প্রিয়াঞ্জনা, সন্ধ্যা হয়ে আসছে। আরেকবার ব্যাকুল চোখে আব্বার কবরের দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য মনে হলো আব্বা ওখানে বসে আমাদের প্রাণ ভরে দেখছেন। তার মুখে লেপ্টে আছে তৃপ্তির হাসি। আব্বা যে সবসময় আমাকে এমনই পরিপূর্ণ দেখতে চেয়েছিলেন, তার দোয়া বুঝি আল্লাহ কবুল করলেন। সমাপ্ত।